বেসিক্যালি এই ওয়ার্কশপটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই নিজের নিজের অবস্থান থেকে কিন্তু সবাই কাজ করছি গোটা বাংলাদেশে। প্রত্যেকের জায়গা থেকে আমরা কিন্তু ক্রিকেটকে ডেভেলপ করার জন্য আমরা কিন্তু সবাই কাজ করছি। কেউ হয়তো ভালো লেভেলে খেলেছেন, কেউ হয়তো ওই লেভেলটাতে খেলার নাই, কিন্তু উদ্দেশ্য কিন্তু সবার এক। এখানে কিন্তু যারা ন্যাশনাল টিমে ফর্মার প্লেয়ার আছেন বা কারেন্ট ন্যাশনাল টিমের প্লেয়ার আছেন এবং যারা হয়তো ন্যাশনাল টিমে খেলেন না, যারা স্থানীয়ভাবে লিগে খেলেছেন, লজ্জার কিছু নাই। আমরা কিন্তু উদ্দেশ্য কিন্তু সবার এক। আপনাদের বিশাল অবদান ক্রিকেটের জন্য। আপনারা বিভিন্ন একাডেমিতে বিভিন্ন ডিস্ট্রিক্টে কোচ হিসেবে কাজ করছেন এবং আমাদের কারেন্ট ন্যাশনাল টিমের প্লেয়ার বা যারা ফর্মার প্লেয়ার আছেন তারাও কিন্তু একইভাবে কাজ করে যাচ্ছি। তো সবাই মিলে যদি আমরা সুন্দরভাবে অনেক কিছু জিনিস শেয়ারিং করতে পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু খুব ভালো পথে পৌঁছবো। এবং দিন শেষে কিন্তু আমরা চাই যে বাংলাদেশের সুন্দর একটা ক্রিকেট ভবিষ্যৎ দেখতে চাই, বাংলাদেশকে ভালো জায়গা দেখতে চাই। অনেক অনেক খেলোয়াড় আমাদের হাত থেকে, আমাদের যারা কোচরা আছেন তাদের হাত থেকে বেরিয়ে আসবেন, অলরেডি বেরিয়ে আসছেন অনেক অনেক ভালো ভালো খেলোয়াড়। আমরা আরো কোয়ালিটি প্লেয়ার চাই ভবিষ্যতে, যারা বাংলাদেশের জন্য আরো ভালো খেলা উপহার দিতে পারি আমরা সবাই মিলে। এবং কারো মধ্যে দ্বন্দ্ব না রেখে আমরা যেন সুন্দর একটা পরিষ্কার কোচিং, একজন কোচ হওয়ার জন্য যে ধরনের মানসিকতা, যে ধরনের নলেজ, যে ধরনের জিনিসগুলো থাকা দরকার, সেই জন্যই আমরা এখানে কিন্তু শেয়ারিং এর কথাটা বলেছি। এখানে 4জন খুব অভিজ্ঞ লোক, যারা কিনা আমি বলবো যে ফাহিম ভাই, আমরা জানি সবাই ফাহিম ভাইকে, যে ফাহিম ভাই অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন, বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপমেন্টে কাজ করে আসছেন। আজকে বুলবুল ভাই কথা বলবেন, আপনার বুলবুল ভাই সম্পর্কে আসলে শেষ করার কিছু নাই। মানে এত বেশি বুলবুল ভাইয়ের এক্সপিরিয়েন্স বলে শেষ করতে পারবো না। বুলবুল ভাইকে আমরা হয়তো ফিজিক্যালি মাঠে পাচ্ছি না, কিন্তু আমরা সবসময় মিস করি। এবং আজকে আমি বলবো যে তার আজকে আসা আমি বলবো যে বিশাল বড় একটা আমাদের জন্য, তার কাছে কিছু শেয়ারিং বা উনি আমাদেরকে যে জিনিসগুলো শেয়ার করবে আমাদের জীবনে, আমাদের পথ চলার পথে অনেক কাজে লাগবে প্রত্যেকটা কোচের জন্য। আমি মনে করি যারা কোচ হবেন বা ম্যানেজমেন্টে বা ক্রিকেটের সাথে বিভিন্ন ভাবে জড়িত থাকবেন। সাথে সাথে আমি বলবো যে আমাদের এখানে সালাউদ্দিন আছেন, ইয়াং প্রমিজিং কোচ, খুব ভালো কাজ করছেন ডোমেস্টিকে। আমাদের বেশ কিছু বিপিএল খুব ভালো সাকসেস, বিভিন্ন ন্যাশনাল টিমের সাথে কাজ করছেন, তারও এক্সপিরিয়েন্স খুব সুন্দর। সাথে আমাদের অভিজ্ঞ ইমরান ভাই অনেক অসাধারণ অসাধারণ প্লেয়ার তৈরি করেছেন এবং খুবই অনেস্ট একজন কোচ। এইসব মানুষদেরকে আমরা কিন্তু আজকে পেয়েছি। আজকে শুরু করতে যাচ্ছি, আমি বলবো যে আই এম শিওর যে বুলবুলের সাথে আমাদের খুব সুন্দর সময় কাটবে। গতকালকে খুব ভালো সময় কেটেছে। কারো কোনো সবার প্রত্যেকে আমরা আমাদের মাইক গুলো অফ করে রাখবো, বুলবুলের কাছ থেকে আমরা সমস্ত কিছু জানার চেষ্টা করবো। কারো যদি কোনো কোশ্চেন থাকে সেখানে প্লিজ আপনারা মাইকটা অন করে সাথে বুলবুল ভাইকে কোশ্চেন করবেন, যেন বুলবুল ভাই সুন্দরভাবে জিনিসটা ক্লিয়ার করে দিতে পারে। বুলবুল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে আসবার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। বুলবুল ভাই প্লিজ। থ্যাংক ইউ পাইলট। আমি কয়েকটা কথা বলে নিতে চাই আগে। প্রথমেই এই যে এখন থেকে 1 ঘন্টার মতো আমরা এখানে কথা বলবো, এই 1 ঘন্টা আমরা কিন্তু মনে করব না যে আমরা এখানে কোনো কোচিং কোর্স করতেছি। আমরা এখানে যেমন ভাত খাই, যেমন হাঁটি, যেমন গল্প করি, যেমন টিভি দেখি, যেমন যে ধরনের আমাদের মেন্টাল স্টেট থাকে, রিল্যাক্স থাকে, লেটস বি রিল্যাক্স। যখন আমরা বলতে চাই যে কিছু শিখতে যাব, তখন আমরা শিখতে পারি না। সো বি রিল্যাক্স। 2 নম্বর হলো পাইলটকে এবং ক্লেমনকে, যারা এই যে এই প্ল্যাটফর্মটা অর্গানাইজ করেছে। এখানে আমার তো মনে হয় যে, আমার মনে হচ্ছে যে আমি ঢাকা লিগ খেলতে গেছি ধানমন্ডিতে বা স্টেডিয়ামে। যে এত কাছের বন্ধুরা, এত কাছের ভাইরা, এত কাছের সব ক্রিকেট বন্ধুরা এখানে এই স্ক্রিনে দেখে আমার কাছে মনে হচ্ছে যে আমি হয়তো ঢাকাতে আছি। তো আমার কাছে মনে হচ্ছে যে এই আমরা তো শুধু ক্রিকেট খেলি নাই, আমরা উই আর ফ্রেন্ডস ফরএভার। তো এই যে ফ্রেন্ডশিপটা আছে, ফ্রেন্ডশিপটার মাধ্যমে ক্রিকেট বোর্ড একটা জায়গা, বাংলাদেশ সরকার একটা জায়গা, তারপরে একটা ডিস্ট্রিক্ট একটা জায়গা। বাট আমরা যে আমাদের যে বন্ধন, এই বন্ধনটা কিন্তু সারা জীবন থাকবে। এবং পাইলট রাইটলি সেড দ্যাট যে আমরা যে যার কর্নার থেকে পারি আমরা ক্রিকেটকে হেল্প করবো। আমরা যদি এখন তো হয়তো আমরা এখন আর খেলার সময় নাই বা সুযোগ নাই, কিন্তু আমরা যে আমাদের যে কন্ট্রিবিউশনটা করা উচিত, সেটা যেন আমরা করতে থাকি বিভিন্ন কর্নার থেকে। তারপরে এন্ড অফ দ্য ডে বাংলাদেশের জন্য যেন এটা উপকার হয়। এই লকডাউনের সময় আগে আমি হয়তো আমার সাথে এখানে অনেকদিন পরে দেখা হলো, সবারে সালাম দিলাম। আর ডিকেন্সকে আমি স্পেশাল একটু সালাম দিতে চাই, কেন ডিকেন্স কিন্তু একমাত্র আমাদের মধ্যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ম্যানেজার, কোচ, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিমের সদস্য। তো ডিকেন্স, অনেক অনেক অভিনন্দন। তুমি আন্ডার-19 টিম, তোমার অনেক কন্ট্রিবিউশন ছিল। নাভিদ নাওয়াজ ঠিক আমার পাশের বাসায় থাকে, এখানে থেকে কাছে থাকে। ও বলছে তোমাদের হার্ড ওয়ার্ক, তুমি সজল শান্ত সবার। তো কংগ্রেচুলেশনস। আচ্ছা, এখন পাইলটের সাথে আমাদের কথা
পাইলটের সাথে যখন কথা হচ্ছিল তখন আমার মনে হয়েছে যে এটা একটা অপরচুনিটি আমার, যে আমরা সবাই সবার এখানে কিন্তু যেই লোকটা বলে না যে অ্যাকচুয়ালি আই নো লট অফ থিংস, এটা কিন্তু ভুল। এটা আমরা সবাই সবার এত কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস এবং এত স্ট্রং এরিয়াস গুলো আছে না, এগুলো আমরা নিজেরা নিজে সেটা প্রকাশ করি না। এই যে আমাদের আমরা কিন্তু প্রথমেই আমি একটা স্লাইড শেয়ার করি এখানে। আহ, এই ছবিটা আমাদের ক্রিকেট ইতিহাসে অন্যতম একটা সেরা ছবি। কেননা আমরা শুধু বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় নাই, আবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য কিন্তু আমরা একটা মানে সিনিয়র বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা কিন্তু একটা একটা পথ উন্মোচন করছি বা একটা কনফিডেন্স নিয়ে আসছি। তো এই কনফিডেন্সটা কিন্তু নেক্সট টাইম আমাদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে কিন্তু সাহায্য করবে। এই ছবিটা যখন বাংলাদেশ টিম যখন চ্যাম্পিয়ন হয়, আমি তখন দুবাইতে আইসিসি অফিসে ছিলাম। এই যে লোকটা ছবি প্রাইজ দিচ্ছে মানুষ আমি, এ সহ 70 জনের আমি 70টা রসগোল্লা খাওয়াইছিলাম। তো আমরা এটা কিন্তু জাস্ট বিকজ অফ অনেক হার্ড ওয়ার্কের পরে এই ছবিটা আসছে। এইরকম ছবি যাতে আমরা প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ক্লাবে, প্রত্যেকটা বিপিএল টিমে, প্রত্যেকটা এনসিএল টিমে যেন এরকম ছবি সাকসেস ছবি পেতে পারি, এর পিছনে মেইন কাজটা যেটা করতে হবে, এটা আমাদের কোচ যারা আছে আমাদের করতে হবে। এখানে কোচদের কিন্তু একটা জার্নি আছে, কোচদের একটা জার্নি আছে। কেউ হয়তো একটা স্বপ্ন নিয়ে আগায়, কেউ কিছু শিখতে চায়, কেউ আবার শিখতে শিখতে আগাতে চায়। তো কোচদের একটা জার্নি থাকে। তো আমাদের ধরো এখন আমাদের যেমন সাপোজ এখানে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি, একে তালাকে দেখতে পাচ্ছি, আমি এখানে রিপনকে দেখতে পাচ্ছি। তো এই যে যারা মমিনুল আছে এখানে, তা এই যে আমাদের যে কোচিং, আমাদের কিন্তু আমরা এক একজন এক এক রকম মানুষ, কিন্তু যেহেতু আমরা এক একজন এক এক রকম মানুষ, আমাদের জার্নিটাও এক একজনের এক এক রকম হবে। এই একটা ছবি দিলাম আমি এখানে। এই ছবিটা কিন্তু দেখাচ্ছে যে স্যাম্পল হাই পারফরমেন্স প্যান। এই জিনিসটা দেখলে মনে হবে কি যে আরে এটা কি জিনিস, এটা কি কঠিন একটা জিনিস, এটা তো আমি কখনো দেখি নাই, এটা কি হবে। কোচিংটা হচ্ছে এক্স্যাক্টলি দ্য সেম থিং। যখনই রস টার্নার আসে, একটা আমাদের এখন বাংলাদেশ ন্যাশনাল টিমের বিদেশি কোচ আছে, জেমি সিডেন্স আছে, যখন এটা বিদেশি কোচ আসে না, তখনই মনে হয় যে ও যেটা বলে ওইটাই মনে হয় ভালো জিনিস। যে ও যেটা বলে ওইটাই মনে হয় ভালো জিনিস। আমরা কিছু জানি না। এই যে আমরা জানি না, এই বিশ্বাসটা থেকে বের হয়ে আসতে হবে আমাদের প্রথমেই। যে আমাদের জানতে হবে যে আমরা বোলিং করতে জানি, আমরা ব্যাটিং করতে জানি, আমরা ফিল্ডিং করতে জানি, আমরা উইকেট কিপিং করতে জানি, আমরা এই জিনিসগুলি খুব ভালো জানি। কিন্তু একটা জায়গায় আমাদের শিখতে হবে, সেটা কোথায় কোন জিনিসটা বসবে। যেমন এই যে এটা দেখাচ্ছে যে এখানে 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 দেখাচ্ছে যে কোন মাসে কখন কি ট্রেনিং করব, কি ধরনের ট্রেনিং আমাদের করা উচিত, এগুলি আমরা সবাই জানি। আমাদের কোচদের প্রথমে যে কাজটা এই ছবিটা দেখানোর মেইন কারণ হচ্ছে যে আমাদেরকে একটু অর্গানাইজ হতে হবে অ্যাজ এ কোচ। অর্গানাইজ মানে প্রথম যেটা, আমি কখন ট্রেনিং এ যাব, ট্রেনিং যাওয়ার আগে আমার একটা প্ল্যান থাকতে হবে, প্ল্যান থাকতে কি প্ল্যান থাকতে হবে, এই ধরনের একটা একটা যখন আমি টোটাল অর্গানাইজ লোক হয়ে যাব, তখন কিন্তু আমার কাছে কোচিংটা খুব সহজ মনে হবে। এই যে আরেকটা ছবি দেখালাম, এই ছবিটা দেখলে মনে হবে কি যে আরে এখানে কত গ্রাফ আছে, এখানে কত কিছু লেখা আছে। এগুলি কিন্তু কিচ্ছু না। এগুলি কোচিংটা হচ্ছে যে আমার নাজিমউদ্দিন গত 3 সপ্তাহ 4 সপ্তাহ আগে একদিন খেলাঘরের সাথে আমি কথা বলতেছিলাম। আমাদের নাফিস অর্গানাইজ করছিল। কোচিং এর 2টা জিনিস লাগে। একটা জিনিস হচ্ছে যে আমি যে জিনিসটা করব, আমি সেই জিনিসটা খুব ভালো করে জানবো। আমি যদি তরকারি বানাই, আমি যদি কোনো কিছু রান্না করি, আমি জানবো যে আমার একটা চুলা লাগবে, আমার তরকারি লাগবে, আমার মাংস লাগবে, আমার কতটুকু জাল দিতে হবে, কতটুকু মসলা লাগবে, কখন আমি নামাবো। এই যে প্রসেসটা যদি আমি একবার জেনে যাই, তখন এইসব ছবি, এইসব বাজ ওয়ার্ড, এইসব কঠিন কঠিন জিনিস কিচ্ছু না। আমি এই লাইনে তো প্রায় 15 বছর ধরে কাজ করতেছি। আমি তোমাদেরকে মানে একটা ফোঁটাও বাড়ায় বলতেছি না। এটা খুব সহজ একটা ব্যাপার, এবং তোমাদের মধ্যে সেই মেধাটা সবসময় আছে। আমাদের কিছু কোচ আছে এশিয়াতে, যেমন রবি শাস্ত্রী, আমাদের কোচ আছে এখানে জাভেদ মিয়াঁদাদ। এদের দুজনের মধ্যে ডিফারেন্সটা হলো, জাভেদ মিয়াঁদাদ চাইছিল যে সবাই ওর মতো প্লেয়ার হবে, ওর মতো করে ব্যাটিং করবে, ওর মতো করে ফিল্ডিং করবে, ওর মতো করে ক্যাপ্টেন্সি করবে। এটা হয় না। আবার রবি শাস্ত্রী করছে কি, যে যার মতো গ্রো করে ওর মতো গ্রো হতে সাহায্য করছে। আমরা এজ এ কোচ আমরা করব কি, আমরা প্রায় 15 বছর 20 বছর করে খেলা খেলছি অলরেডি। আমরা জানি যে প্রথম নতুন বলে কিভাবে বল করতে হয়, আমরা জানি 49 ওভারে কেমনে বল করতে হয়, আমরা জানি যে স্লগ ওভারে কিভাবে ব্যাটিং করতে হয়। এই জিনিসগুলি আমরা এত ভালো জানি। আর এই সাথে সাথে যদি আমরা জানা যাই যে কিভাবে কোচিং শিখাইতে হয়, এই 2টা জিনিস যখন একসাথে করব, তখন আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কোচ হতে পারবো।
ম্যাক্সিমাম টাইমে সব থেকে বড় ভুল যেটা করি সেটা হলো আমরা 5 দিনের একটা কোচিং কোর্স করি, 5 দিনের কোচিং কোর্স করে গিয়ে আমরা নিজের কোচ বলা শুরু করে দিই, which is wrong। কয়েকদিন আগে আমি ফেসবুকে লিখছিলাম যে রফিকের মতন করে কোচিং করতে দেওয়া উচিত। যেমন রফিক বলবে একটা ছেলেদের যে এইভাবে বাল ধর, ইংরেজিতে একটা বলবে আরেক ভাবে, আরেকজন বলবে আরেক ভাবে। বাট মেইন জিনিস যেটা, যে জিনিসটা আমি করব সেটা আমি খুব ভালো করে জানবো। আর সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে আমি যখন বলবো কত সিম্পল ভাবে বলবো। আমি যদি খুব কঠিন করে বলি, আমার ছাত্ররা যদি না বোঝে, ওয়েস্ট অফ টাইম। তো একটা জিনিস হচ্ছে আমি জিনিসটা খুব ভালো করে বুঝবো, আর আমি যখন এই কাজটা ডেলিভারি করব যত সহজভাবে, যত সিম্পল ওয়েতে আমি এটা ডেলিভার করতে পারি। একটা জন হার্মার বলে একটা লোক আছে, ও বলছে যে কোচিং কোচিং এর জন্য তো একটা সাকসেসফুল কোচের দরকার হচ্ছে। আমরা কিন্তু এখানে আমরা 20-25 জন এখানে আসি, আমরা এক একজন এক এক ভাবে চলি। আশরাফুল একভাবে চলে, রিপন একভাবে চলে, ডিকেন্স একভাবে চলে, তালহা একভাবে চলে, মমিনুল, সব সবাই কিন্তু এক একজন এক এক ভাবে চলে। যেভাবে আমরা আমাদের ওয়াইফদের সাথে ডিল করি, বাচ্চাদের সাথে ডিল করি, বন্ধুদের সাথে ডিল করি, দিস ইজ মাই ফিলোসফি। এটা আমার ফিলোসফি। এই ফিলোসফিতে এইভাবেই আমি আমি যখন কোচিং করাবো তখন আমি আরেকটা অন্য মানুষ হয়ে যাব না। আমি যেটা নরমাল মানুষ, আমি যখন কোচিং করাবো সেই নরমাল মানুষটাই থাকবো। আমি যেভাবে আমার পরিবারের সাথে ডিল করি, বন্ধুদের সাথে ডিল করি, সেম কাজটাই আমি করব। বাট আমাকে জানতে হবে যে আমি কিভাবে শেখাবো। আর আমি যেহেতু আমি অনেকদিন ধরে ক্রিকেট খেলছি, আমার ক্রিকেট নলেজটা অনেক ভালো আছে। এই ৩টা জিনিস যদি একসাথে করতে পারি, আমি সিওর যে আমরা ভালো কোচ হতে পারবো, এই জন্য যে আমরা ভালো প্লেয়ার প্রডিউস করতে পারবো। আমাদের মেইন কাজ যেটা হবে, একটা কোচ যখন একটা কোয়ালিটি কোচ কখন হয়, যে যখন সে তার রোলগুলি ভালো জানবে, তার কম্পিটেন্স, তার কি কি ভালো জিনিস তার মধ্যে আছে, আর একটা ক্রিকেট ভালো সিস্টেমের মধ্যে থাকতে হবে। একটা কোচ কিন্তু ওই যে আগে বললাম ফিলোসফিটা হচ্ছে কি, যে আমরা এক একজন এক একভাবে যে শেখাই, সেটার উপর আমরা বিশ্বাস রাখবো। আমরা করি কি, হঠাৎ করে বুক দেখো যে অনেকে চেষ্টা করে, আমি জন বুকানান হয়ে গেলাম, আমি একটা নাম, আমাদের যে জেমি সিডেন্স আছে বা যারা ডেভ ওয়াটমোর আছে, ওইরকম হতে যাই। ডোন্ট, ওইটা হতে যায় না। আমি বললাম যে যেটা তুমি আসো ওইটাই থাকো, ওর মধ্যে থাকো। এক আর 2 নম্বর হলো যে আমাকে জানতে হবে যে আমার নলেজ থাকতে হবে। আমাকে এখনকার দিনে তো এই আইফোন ব্যবহার চলে গেছে, সফটওয়্যার এসে পড়ছে, এই টুলগুলি জানতে হবে কিভাবে ব্যবহার করতে হবে। আর আমি মেথড, সাপোজ একটা ছেলেটা নতুন বলে ভালো খেলে না, আমি তো তাকে নতুন বলে ভালো খেলানোর জন্য আমার কি করতে হবে, তাকে নতুন বলে প্র্যাকটিস করতে হবে। নতুন বলে প্র্যাকটিস করানোর আগে তাকে আমাকে বলতে হবে যে তুমি কিন্তু তোমার টেকনিকটা ঠিক আছে কিনা দেখতে হবে। এই জিনিসগুলো যখন জেনে যাব, তখন আমার এক্সিকিউশন মানে শেখাইতে সহজ হবে। 1 নম্বর হচ্ছে যে আমি আমার মতো থাকবো, আমি আমার টেকনোলজি গুলো ব্যবহার করবো, আমার নলেজ ব্যবহার করব। এই দুটো একসাথে করে আমি আমার ট্রেনিং এর সাথে ইউজ করবো। একবার ইয়েতে আমেরিকাতে ওরা একটা রিসার্চ করছিল। রিসার্চের সময় রিসার্চ টিমে ছিল হলো ওয়ার্ল্ড কাপ বাস্কেটবল কোচ, একজন ভলিবল কোচ, সফটবল কোচ, ওই যেটাকে মেয়েরা ছেলেদের বাস্কেটবল আছে। এরা রিসার্চ করে দেখলো যে যে কিছু কোচ আছে যারা নাকি বছরের পর বছর ভালো পারফরমেন্স করে যায়। কিছু কিছু কোচ আছে যারা নাকি প্লেয়ারদের রেসপেক্ট খুব আদায় করছে। কিছু কিছু কোচ আছে যারা একটা একটা মরা টিম হঠাৎ করে এসে টিমটাকে জাগায় দিল। কিছু কিছু সময় দেখা গেছে যে টিম কোচের যে রেসপেক্ট, ওই রেসপেক্টটা বছরের পর বছর সেম আছে। এটা কেন হয়? ওরা রিসার্চ করে দেখলো যে ক্রেডিবল কোচের জন্য দরকার যে সাতটা জিনিস লাগে। 7টা জিনিস কি? 1 নম্বরে যেটা, জাস্ট আমি যে কথাগুলি বলবো না, নিজের ফিলোসফির সাথে একটু মিলায় দেখাও যে আমি কোথায় আছি এখন। ক্যারেক্টার বেস, কোচরা খুব বাইরে যাই করি না কেন, আমি যখন মাঠে থাকি আমার ক্যারেক্টারটা থাকে একদম অনেস্ট। আমি কোনো প্লেয়ারকে ফেভার করি না, আমি যেটা যোগ্য দরকার সেটা করি। 2 নম্বরে কি, আমার আমি আমাকে আমাকে আমি যদি ব্যাটসম্যান কোচ হই, আমি শুধু ব্যাটিং শিখাবো। আমি যদি বোলিং কোচ না হই, আমি ওই বোলিং এর ডিটেইল না জেনে আমি শিখাবো না। তো আমাকে কম্পিটেন্ট হতে হবে। আমাকে ভেরি কমিটেড হতে হবে। আমাকে প্লেয়ারদের খুব কেয়ারিং করতে হবে। প্লেয়াররা যখন খারাপ অবস্থায় থাকে তখন তাদের কনফিডেন্সটা বিল্ড করতে হবে। আর আমি যেটাই বলবো, কমিউনিকেশন হ্যাজ টু বি ভেরি ক্লিয়ার। আর আমি ১ম দিন যেরকম থাকবো, ম্যাচের শেষেও সেরকম থাকবো, লাস্ট দিনে সেরকম থাকবো। এই 7টা জিনিস তারা পাইছে যে
এই যেমন যেমন ক্রিকেটে ছিল জন রাইট, ইন্ডিয়ার কোচ ছিল, নিউজিল্যান্ডের গ্যারি কার্স্টেন, তারপরে বেসবলের কোচ ছিল এখানে, তারপরে যে স্কি কোচ ছিল, ফুটবলে ছিল যে ম্যানচেস্টার ইউনাইটেড ফার্গুসন। এদের মধ্যে দেখা গেছে যে এই 7টা জিনিস তাদের সব সময় ছিল। তো তুমি অ্যাজ এ কোচ তুমি একটু চিন্তা করে দেখো তো যে আমার ক্যারেক্টার অ্যাজ এ কোচ কেমন, আমি কি সব জানি, আমি কম্পিটেন্ট, আমার কমিটমেন্ট লেভেল কেমন, আমি কতটুকু কেয়ারিং, আমি প্লেয়ারদের কনফিডেন্স বিল্ড করতে পারি কিনা, আমার কমিউনিকেশন কেমন, and how consistent I am. আমরা বলি না যে কোচের রোল, আমরা কোচে 1 নম্বর রোল, কিন্তু 1 নম্বর যে রোল প্রথমে যে আমি প্লেয়ারদের সাথে থেকে শিখাবো। আমি বসে রইলাম ড্রেসিং রুমে আর কইলাম ওই যাও গিয়া 2টা চক্কর মারে আসো, ওই নেটে তুই ব্যাটিং কর। নো, ফার্স্ট রোল যেটা, কোচ সবসময় প্লেয়ারদের সাথে থাকবে। 2 নম্বর যেটা, কোচ ভার্বাল ইনফরমেশন দিবে অনেক, যে আমার মনে হয় যে তুমি কাভারের উপর দিয়ে যখন খেলো বা কাভারে যখন খেলো তখন মনে হয় তোমার মাথাটা বল থেকে একটু দূরে থাকে, বা এইসব ছোট ছোট ইনফরমেশন দিতে হয় প্রচুর। কোচ টাচ করবে, টাচ করে অ্যাকশন ঠিক করে দেবে, ব্যাটিং বোলিং। কোচ আরেকটা যেটা গুরুত্বপূর্ণ কাজ করে সেটা হলো যে কোচ কিন্তু প্ল্যান দেয়, গেম প্ল্যান দেয়। কোচ এনজয় শেয়ার করে। যখন টিম যখন খুব খারাপ অবস্থায় থাকে তখন কোচ কিন্তু সব সময় ওই প্লেয়ারটার পাশে থাকে। কোচ প্লেয়ারদের সাথে গল্প বলে। এন্ড দ্য লাস্ট থিং যেটা আমাদের বাংলাদেশে খুবই মিসিং, সেটা কোচ কিন্তু প্লেয়ারদের কথা শোনে না। দিস ইজ অল অ্যাবাউট কোচ, রোল অফ দ্য কোচ, যে আমি কথা বলবো, আমি ইনফরমেশন দিব, আমি টেকনিক ঠিক করে দিব, আমি তাদের গেম প্ল্যান দিব, আমি তাদের সাথে আমার জয় শেয়ার করব, আমি তাদের দুঃখের সময় পাশে থাকবো, আমি তাদের কথা শুনবো। এগুলি জাস্ট নিজে নিজে মিলায় দেখো তো যে আমি এগুলি করি কিনা। যদি আমি করি ভেরি গুড, যদি না করি তারপরে আমি বলবো যে কিছু যে জায়গাগুলোতে ইমপ্রুভমেন্ট করা আছে ওগুলি আমরা করবো। একটা ছোট্ট ছবি দেখো এখানে, যে 1930 সালে কিন্তু পিচ রোল করতো এরকম 2টা গরু দিয়ে। এখন এই যে নতুন মেশিন যেটা আসে, এই মেশিন কিন্তু জাস্ট প্রোগ্রাম করে ছেড়ে দেয়, ওই 5 মিনিট পুরো 15 মিনিটে আসবে যাবে, কিচ্ছু করতে হবে না, মেশিন নিজে নিজে ঘুরে। তো রোলিং সিস্টেম হ্যাজ ডেভেলপড, অনেক ডেভেলপ করছে। আবার দেখো 1930s-এ যেভাবে মানুষ ব্যাট ধরতো আর এখন কিন্তু একইভাবে ব্যাট ধরে, খুব একটা চেঞ্জ হয় নাই। বাট এই যে চেঞ্জগুলো, মেইন চেঞ্জগুলো, এগুলো কিন্তু কোচেরা আনছে। কি আনছে কোচ? যে আমার কাছে মনে হচ্ছে যে মেইন যে স্টান্সের যে জায়গা, যেখানে দেখা যাচ্ছে যে হয়তো ব্যালেন্সে একটু অসুবিধা ছিল, এর ব্যালেন্স ভালো হয়ে গেছে। এর যেভাবে ও দুই যোগ দিয়ে বল দেখার চেষ্টা করতেছে, অন্যভাবে দেখতেছে। একটা বড় চেঞ্জ যেটা আসছে, সেই অ্যাডভান্টেজটা আমাদের নেওয়া উচিত। সব থেকে বড় চেঞ্জটা আসছে, স্টাম্প দেখো কালার, ওই লোকের হেলমেট ছিল না, এই লোকের হেলমেট আছে। প্রোটেক্টিভ গিয়ার অনেক বেটার হয়ে গেছে, খেলার জামা কাপড় অনেক বেটার হয়ে গেছে। এই যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সটা যেটা এখন আসছে, আমার মনে হয় এই সুযোগটা আমাদের এখন নেওয়া উচিত। Again, আমরা কোচ কি বলে, কোচ ফোকাসেস দ্য ফিউচার পসিবিলিটি, নট পাস্ট মিস্টেক। কোচ কিন্তু আমরা একটা ম্যাচ হাইরে গেলে কি করি, যে একটা ম্যাচ হাইরে গেলে গত ম্যাচটা হাইরে গেছিলাম, আমরা তো মনে হয় না ভালো টিম করতেছি। নো, আমি যদি গত ম্যাচটা হাইরে থাকি, আমি ভালো করে অ্যানালাইসিস করব যে আমি কিভাবে গত ম্যাচটা হারছিলাম। আমি যদি গত ম্যাচটায় যেই ছোট ছোট ভুলগুলি করছিলাম এবং সেটা যদি সামনের ম্যাচে না করি, দ্যাট ইজ কল্ড গুড কোচিং। কোচিং, প্রথমে বলছিলাম যে কোচিংটা হচ্ছে একটা জার্নির মতো। মনে করেন ঢাকা থেকে চিটাগাং যাইতেছি, এটা আমার কোচিং জার্নি। এই জার্নিতে আমি হারবো, আমি জিতবো, আমি শিখবো, আমি কিছু মোটিভেশন নিব, আমি আমার ভুলগুলি ঠিক করব। এইভাবে আগাইতে কোচ কিন্তু আগায়। মনে করো যে প্রথম দিন আমি কোচিং করালাম আর 1 সপ্তাহ পরে কোচিং করালাম, আমার 7 দিনের এক্সপিরিয়েন্স হয়ে গেল। আমি প্রথম দিন কোচিং করালাম আর 3 মাসও কোচিং করালাম, আমার 3 মাসের এক্সপিরিয়েন্স হয়ে গেল। ইচ এন্ড এভরি ডে আমি যদি কিছু কিছু জিনিস নতুন অ্যাড করি, নতুন শিখি, তাহলে 30 দিন পরে আমি একটা 30 দিনের এক্সপিরিয়েন্স কোচ হব। আমি যদি 2 বছর কোচিং করাই প্রত্যেক দিন, তাহলে 2 বছর পরে আমি বলতে পারবো ইয়েস, 2 বছরের এক্সপিরিয়েন্স আমার কাছে আছে, 2 বছর ধরে আমি কোচিং শিখছি। কোচিং কিন্তু এটা না, এক্সপিরিয়েন্স কিন্তু এটা না যে আমি বসুন্ধরা মলে গিয়ে আমি এক্সপিরিয়েন্স কিনে আনলাম। এক্সপিরিয়েন্স কেউ কিনতে পারে না। তো এই জন্য বলতেছি প্রত্যেক দিন আমি যে জিনিসটা শিখবো,
এটা আমি পরবর্তীতে কাজে লাগাবো। এতে হবে কি, আমি 1 বছর 2 বছর 5 বছর, আজকে ইমরান ভাই আর আমাদের ফাহিম ভাই এত এক্সপেরিয়েন্স কেন? বিকজ তারা 30 বছরের মতো এই কাজটার সাথে ইনভলভ আছে। যার জন্য এরা বলে যে আমি ওনার কিছু বললে সাথে সাথে রিপ্লাই দিয়ে দিতে পারে, বিকজ ওনারা এই জিনিসটার মধ্যে দিয়ে গেছে। আরেকটা জিনিস যে কোচিং কিন্তু একটা অনগোয়িং রিলেশনশিপ। আজকে ওসমান ভাইয়ের সাথে আমি ওসমান ভাই আমার কোচ ছিল প্রায় 40 বছর আগে। স্টিল আই কেপ্ট দ্য রিলেশন, আমার রিলেশনশিপটা আছে। এবং কোচ কিন্তু একটা অনগোয়িং রিলেশনশিপ। সেই আমি এখনো দেখছি মন্টু দা, ওই যে বিকেএসপির কোচ, ওই যে আন্ডার 19 একটা ছেলে 100 করছে, ওরা এসে 100 টাকা দিয়ে গেল। মুশফিক রহিম বিকেএসপি গিয়ে দেখা করে এখানে। তো এই যে রিলেশনশিপটা তৈরি করে রাখছে, এটা কিন্তু একদম আমাদের খুব জরুরি। এটা আর আবারও বলতেছি যে এখানে কোচ হতে হবে নলেজ বেস কি একটা। আচ্ছা, এখানে সময় নষ্ট করবো না বেশি। এখানে আমরা কিন্তু বাঙালিরা কিন্তু আমরা যেটা আন্ডার এস্টিমেট করি আমাদেরকে, আমরা নিজেরা, সেটা হলো যে আমরা নিজেরা ভাবি কি আমরা আমরা আমাদের থেকে বিদেশিরা ভালো জানে, বা আমরা অত কিছু জানি না। আমি মানে 100% কনফার্ম হয়ে বলতেছি, আমাদের যে মেধা আছে, আমাদের যে গ্রুপটা এখানে দেখতেছি যারা কোচিং করতে আসতে চাচ্ছে, এদের মতন কোচ পৃথিবীর অনেক দেশে নাই। কেন বলি আমি, ম্যাক্সিমাম কোচ অস্ট্রেলিয়াতে এরা হয় অল্প ক্রিকেট খেলছে, এরা বাবা, এরা এলাকার কমিউনিটির লোক, ইংল্যান্ডে সেম। আমাদের দেশের আমাদের যে গ্রুপটা এখন এখানে তোমরা কোচিং করতে ঢোকার প্ল্যান করতেছো, এরা সো পাওয়ারফুল, বিকজ এরা প্রায় এক একজন 15 থেকে 25-20 বছর খেলা হয়ে গেছে। দে নো এভরিথিং অ্যাবাউট দিস গেম। এই জিনিসটা কোথায় পাবে, কোথায়? এখন যেটা করতে হবে সেটা হলো যে, মনে করো যে 20 বছরের প্লেইং এক্সপিরিয়েন্স অলরেডি তোমার কাছে আছে। এখন শিখতে হবে কি, আমি কিভাবে শিখাবো, আমি কি শিখাবো, আমি কিভাবে শেখাবো। এই দুইটা জিনিস যদি একসাথে হয়ে যায়, তখন কিন্তু ইউ ক্যান জাস্ট পড়তে পারবা কোচিংটা। আচ্ছা, কোচিং প্রোগ্রাম অ্যান্ড প্ল্যান, এটা আমাদের খুব সবার জানা উচিত। কি, আমাদের প্রত্যেকটা লোকের কিন্তু, আমাদের যারা একটা টিম চালাই বা একটা দল চালাই, বা জাতীয় দল, আন্ডার 19 ক্লাব, আমাদের একটা ভিশন থাকে যে এই বছর লিগে আমি চ্যাম্পিয়ন হব। ডিকেন্সরা যখন আন্ডার 19 প্রিপারেশন নেওয়া শুরু করেছিল, আমাদের ভিশন হচ্ছে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ আমরা চ্যাম্পিয়ন হব। দিস ওয়াজ দ্য ভিশন। ভিশনের পরে করছে কি, ওরা একটা লং টার্ম প্ল্যান করছে যে আমরা আগামী 2.5 বছর বা 3 বছর আমরা সব ভালো ভালো টিমের সাথে দেশে এবং বিদেশে খেলছে। খেলার পরে কি করছে, ওদের একটা মিড টার্ম প্ল্যান ছিল। মিড টার্ম প্ল্যানটা কি ছিল, যে আমরা যখনই ওই বিদেশের ট্রিপগুলিতে যাব, বা দেশে কম্পিটিশন খেলবো, এশিয়া কাপ খেলবো, বা অন্যান্য আমরা মাঝখানে একটা প্ল্যান করে নিলাম যে নেক্সট 2টা এশিয়া কাপ আছে, 5টা ট্রিপ আছে, এগুলিতে আমরা কি করব। আর শর্ট টার্মটা হচ্ছে যে প্রত্যেক দিন আমি কি করি। তো প্রত্যেক দিন এতে হবে কি, এতে আমি জানি যে আমার 3 বছর পরে লক্ষ্য কি, তারপরে আমার 1 বছর পরের লক্ষ্য কি, আমার 6 মাস পরের লক্ষ্য কি, আমার আজকের লক্ষ্য কি। আজকের থেকে যে ভিশনটা আছে, ওইটা একটা ডাইরেক্ট রিলেশন থাকতে হবে। যে আজকে আমি 6 মারা প্র্যাকটিস করতেছি, বিকজ আমাকে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হইতে হলে আমাকে 6 মারা শিখতে হবে। আমার টিমের ফিল্ডিংটা ভালো করতে হবে, আমার টিমের ডেথ ওভারে বোলিং ভালো করতে হবে। এই যে প্ল্যানিংটা আছে, এই প্ল্যানিং এর সাথে প্রোগ্রামটা ডাইরেক্ট রিলেটেড। আর এই প্রোগ্রামটা কিভাবে করব, যে আমার একটা ফ্রেমওয়ার্ক থাকবে। ফ্রেমওয়ার্কটা কি, টেকনিক্যাল, ট্যাকটিক্যাল, ফিজিক্যাল, মেন্টাল। একটা সহজ উদাহরণ দেই, মনে করো হাই ক্যাচ ধরতে যাচ্ছি আমি। হাই ক্যাচ ধরতে গেলে কি হয়, আমি হাই ক্যাচ ধরতে গেলে প্রথমে আমার যে কাজটা করতে হয়, সেটাকে আমার চোখ দিয়ে দেখতে হয় বলটা, এবং দৌড়াইতে হয়। এখানে দরকারটা কি, আমার ফিজিক্যাল পার্ট। আমি যদি উইক লোক হই, আমার চোখ যদি ভালো না থাকে, তাহলে আমি হয়তো বলের কাছে গিয়ে পৌঁছতে পারবো না। সো ফিজিক্যাল ডিপার্টমেন্টটা খুব জরুরি। আচ্ছা, বলটা যখন আকাশে আছে, তখন যদি আমি মনে করি এই কাজটা আমি ধরতে পারবো না, এরকম যদি আমার মেন্টাল অ্যাপ্রোচ থাকে, তাহলে আমি জীবনেও ক্যাচ ধরতে পারবো না। তাহলে কি হবে, আমাকে বিশ্বাস করতে হবে, এই কাজটা আমি ধরবই এবং আমি পারবো। এই মেন্টাল অ্যাপ্রোচটা বা মেন্টাল অ্যাটিটিউড যখন থাকবে একটা প্লেয়ারের, সেটা 2টা কাজ হয়ে গেল, ফিজিক্যাল এবং মেন্টাল। ও যখন বলের নিচে যাবে, ওর তো একটা গ্রিপ করতে হবে বলের, ওটা হচ্ছে টেকনিক। আর ধরার পরে যে চোখের সামনে বলটা নিয়ে আসবে, দ্যাট ইজ ট্যাকটিক্স। তো টেকনিক্যাল, ট্যাকটিক্যাল, ফিজিক্যাল আর মেন্টাল, এই 4টা জিনিস যখন তুমি জেনে যাবা, তখন এটা ইন্ডিভিজুয়ালি ব্যবহার করা যাবে এবং এটা দল হিসেবে ব্যবহার করা যাবে। ইন্ডিভিজুয়ালি কেমন, মনে করো যে একটা প্লেয়ার
47-এ আউট হয়ে যাচ্ছে বারবার, বা গিয়েই আউট হয়ে যাচ্ছে, বা একটা ওয়েল সেট প্লেয়ার আউট হয়ে গেল, বা একটা বোলার 4টা বল ভালো করে বাস লাস্ট 2টা বল ভালো করে না, তখন অ্যাজ এ কোচ তোমার ওর সাথে বসা উচিত। বসে বলবে, ভাই তোমার কি হয় তখন, তোমার মাথায় কি হয়? হয়তো বলবে যে, স্যার আমার মনে হয় যে লাস্ট 2টা বলে আমি ঠিক বুঝতে পারি না, আমার ওভার কনফিডেন্ট হয়ে যায় বিকজ ফার্স্ট 4টা বল ভালো করছি। বা এমন হতে পারে যে আমি 47-48 এ গিয়ে আউট হয়ে যাই বিকজ আমার কাছে মনে হয় যে ওই সময়টায় আমার মনে হয় যে আমি কি করি আমি জানি না। তখন তুমি ওর কোয়েশ্চেন করবা যে কি হয়? তো ও তোমাকে বলবে। যখন এই জিনিসটা তুমি একটা রেমেডি দিয়ে দিলা। আচ্ছা, তুমি কিন্তু লাস্ট 2টা বল যখন করবা, ফার্স্ট 2টা বলে যেরকম সিরিয়াসনেস ছিলা, লাস্ট 2টা বলেও তুমি সেম সিরিয়াস থাকলা। তাহলে তুমি মেন্টাল নিয়ে তার কাজ করতে পারলা। তোমার টিম চেস করতে গেলে দেখা যাচ্ছে 4 রানে 5 রানে হেরা যায়। It can be a reason of physical, it can be a reason of mental. যখন তুমি জাইনা যাবা যে অ্যাজ এ ডাক্তার, তুমি মনে করো ডাক্তারের কাছে আসার পরে কি হয় যে তুমি ১ম এ তার বডিটা চেক করো। চেক করার পরে দেখা গেল যে তার মাথা ব্যথা। মাথা ব্যথা হলে মাথা ব্যথার ওষুধটা দিয়ে দিল। তো তুমি যখন দেখবা যে আমার প্লেয়ারের যে টেকনিক ঠিক আছে, ট্যাকটিক ঠিক আছে, ফিজিক্যাল ঠিক আছে না মেন্টাল ঠিক আছে। যদি মনে করো যে একটা জিনিস যে জিনিসটা তার নাই সেটা তুমি তোমার ট্রেনিং প্ল্যানে ঢুকাই দিলা। এটা ইন্ডিভিজুয়ালি হতে পারে, এটা টিম ওয়াইজও হতে পারে। আজকাল তো ধরো ভিডিও অ্যানালাইসিস খুব সহজ হয়ে গেছে। আমরা ভিডিও অ্যানালাইসিস গুলো ওই যে এটা আইফোন দিয়ে করতে পারো। এখানে এই জিনিসটা আমার মনে হয় আমাদের সকলের জানা উচিত যে আমরা কি করি, আমাদের 2টা জিনিস হ্যান্ডেল করি। একটা করি হচ্ছে টিম, একটা করি ইন্ডিভিজুয়াল। একটা প্লেয়ারের যখন আমরা একটা ডেভেলপমেন্ট করি, তখন প্লেয়ারের আমরা টেকনিক্যাল পার্টটা দেখি যে তার ব্যাটের গ্রিপ ঠিক আছে কিনা, তার অফ স্পিন গ্রিপ, লেগ স্পিন গ্রিপ ঠিক আছে কিনা। আমরা তার ট্যাকটিক্যাল দিকগুলি করি, সে যে অফ স্পিনার অফ স্টাম্পের বাইরে বল করতেছে কিনা, তার রিলিজ ঠিক আছে কিনা, সে কোথা থেকে বল রিলিজ করতেছে, এগুলি দেখি। তার ফিজিক্যালটা দেখি, তার মেন্টালটা দেখি। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে তার সোশ্যাল ব্যাপারটা, যে সে কি পড়াশোনা করে বা তার বাসায় কোনো সমস্যা আছে কিনা, সে কোন ছেলেদের সাথে ঘুরে, তার ব্যাকগ্রাউন্ডটা কি। এই সোশ্যাল জিনিসগুলো যখন এই সব জিনিসগুলো আমি জেনে যাব, তখন আমি একটা প্লেয়ারের প্রোফাইল নিয়ে নেব, যে ওই প্লেয়ারটার টোটাল জিনিস আমি জানি। এবং তখন তুমি জানতে পারো কোন জিনিসটা তার ইমপ্রুভ করা উচিত, কোন জিনিসটা তার ইমপ্রুভ করা না উচিত। তো এই জিনিসগুলি যখন জেনে যাবে, তখন দেখবে কোচিং কত সহজ লাগে। আর সেম কিন্তু গ্রুপ যে টিমের সাথে যখন দেখবে টিমের সাথে প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে ট্রাস্ট, রেসপেক্ট অ্যান্ড সাপোর্ট। এই জিনিসটা হচ্ছে দিস ইজ কল্ড রিলেশনশিপ। একটা প্লেয়ারের সাথে একটা কোচের রিলেশনশিপ তখনই হয় যখন ভাবে যে ও আমি আজকে প্র্যাকটিসে যাবো, প্র্যাকটিসে যাওয়ার সাথে সাথে কোচ আমাকে আমি কোচের গায়ের মধ্যে আমার পিকচারটা দেখতে পাবো, যে কোচ আমার একটা মিররের মধ্যে থাকবে। কোচ আমাকে দেখলেই যেন বুঝে যায় যে আমার এই সমস্যাগুলো আছে, কোচ আমাকে ঠিক করে দেবে। এই ট্রাস্টটা বিল্ড করতে হবে। 2 নম্বর হচ্ছে কোচ আর প্লেয়ারের রেসপেক্টটা। আর ইউ হ্যাভ টু সাপোর্ট এ প্লেয়ার এট এনি স্টেজ, যখন ফর্মে থাকে, যখন অফ ফর্মে থাকে। আমি এই ডিটেইল এখন যাব না, এখন ইটস টু ডিফিকাল্ট নাও। আমি এটা মনে হয় এটা পাইলটের ক্লেমনের সাথে পরে আলাপ করব এটা নিয়ে। এখানে একটা কোচ যখন একটা কোচের কান থাকা উচিত প্লেয়ারদের প্লেয়ার কি দরকার, প্লেয়ারের কি না দরকার, এইগুলি শোনা। কোচের মাথা হওয়া উচিত সবসময় অ্যানালাইজ করা ব্রেন। কোচের চোখ হওয়া উচিত ভুলগুলি দেখে সেগুলো ঠিক করে দেওয়া। কোচের মুখ থাকা উচিত টু গিভ প্রপার ফিডব্যাক। কিভাবে লং টার্ম অ্যান্ড শর্ট টার্ম প্রোগ্রামের আগে বললাম যে আমরা একটা ভিশন থাকবে, লং টার্ম প্রোগ্রাম থাকবে, মিড টার্ম প্রোগ্রাম থাকবে, শর্ট টার্ম প্রোগ্রাম থাকবে। আমার কাছে কিছু ইভেন্টস থাকবে, আমার কাছে কি সাপোর্ট স্টাফ আছে, আমার কাছে কি ইকুইপমেন্ট আছে, আমার কাছে কি ফ্যাসিলিটি আছে, এটা অ্যাভেলেবেল থাকবে। আমার ইনজুরি প্রিভেনশন থাকতে পারে, আমার বিভিন্ন রিস্ক ম্যানেজমেন্ট থাকতে হবে, আমার একটা ধারণা থাকতে হবে প্লেয়ার্সের ব্যাকগ্রাউন্ড। আর ভেরি ইন্টারেস্টিংলি আমার কাছে একটা প্রোগ্রেস ট্র্যাকার থাকবে, যে আমার এই প্লেয়ারটা আমি এর আগে নেক্সট ক্লাস যখন স্কিল অ্যাকুইজিশন করব, তখন প্রোগ্রেস ট্র্যাকিং কি এটা বলবো, যে একটা প্লেয়ার আমার কাছে আজকে আসছে কেমন ছিল, 6 মাস পরে কোথায় গেল। এই যে তাদের যে ট্র্যাকিং করা, তাদেরকে দেখা, এই জিনিসটা একটা কোচের থাকা উচিত।
আমার মনে হয় যে আমি আর এখানে বেশি কথা বলবো না। মোস্টলি আমি কিছু প্রশ্ন শুনতে চাই, সো দ্যাট আমরা কিছু শেয়ার করতে পারি এখান থেকে। আর এখানে কারো কোনো কোশ্চেন আছে এখানে কোনো স্লাইডে? হ্যাঁ, স্লাইড ধরে কারো হোক, এনিথিং। হ্যাঁ, কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারবো। খুবই ফ্রি ফ্র্যাঙ্ক। ভাই আসসালামু আলাইকুম, আমি নাজিম। বলো নাজিম। ভাই আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন হচ্ছে, একটা প্লেয়ার যখন আপনার নরমালি আমরা তো বাচ্চাদেরকে বলি যে ওরা ওদের মতো খেলবে, তো এখন মানে ওরা এনজয় করবে ক্রিকেটটাকে, তো কখন থেকে ওদের যে প্রফেশনাল যে জিনিসটা মানে প্রপার প্র্যাকটিসটা কত বছর বয়স থেকে মানে স্টার্ট করতে হবে? গুড, এই ভেরি গুড নাজিম। নাজিম এবং সবাইকে বলছি, মনে করবো যে একজনের কোশ্চেন কিন্তু সবার কোশ্চেন, আর একজনের উত্তর কিন্তু সবার উত্তর। ভেরি গুড। এখানে অনেক ডিবেট আছে যে একটা একটা প্লেয়ারের প্রথম দিন যখন গ্রিপ শেখে বা ক্যাচিং শেখে, প্রথম দিন থেকে একবারে ইন্টারন্যাশনাল লেভেল যাইতে সায়েন্স বলে যে 10 বছর লাগে। 10 বছর লাগে সায়েন্স বলে, কিন্তু আমাদের আশরাফুল কিন্তু 15 বছরে সেঞ্চুরি করছে, টেন্ডুলকার 15 বছর বয়সে ন্যাশনাল টিমে খেলছে, মাইকেল হাসি 27 বছরে গিয়ে ন্যাশনাল টিমে খেলছে। এরকম কোনো সেট রুল নাই যে এত বছরে গিয়ে এত বছরে খেলবে। বাট যে ছেলেটা প্রথম তোমার কাছে আসে, প্রথম যে জিনিসগুলো শেখাতে হয় সেই জিনিসগুলো হচ্ছে যে সেটা 5 বছর হতে পারে, এটা 7 বছর হতে পারে। ফার্স্ট থিং যেটা, একটা প্রসেস ফলো করতে হয়। প্রসেসটা কি? মনে করো যে অ্যালফাবেট এ বি সি ডি লিখি না আমরা, তো প্রথম থেকে বাচ্চাদেরকে দুইটা জিনিস শেখাতে হয়। যে একটা হচ্ছে যে এটা ব্যাটের গ্রিপ, এটা ব্যাটের স্টান্স। ইট ক্যান বি ফ্রম 7, 8, 9, 10 থেকে শুরু করলে যত তাড়াতাড়ি শুরু করবে আমাদের এই মাসেল গুলো আছে না, মাসেল ব্রেন, এটা তাড়াতাড়ি অ্যাডজাস্ট করে। আমরা একবার একটা ছোট্ট গল্প বলি। একবার চায়নাতে প্রায় 300 বেসবল প্লেয়ার আছে না, বেসবল প্লেয়ার, ওই যে বেসবল খেলে, বেসবল প্লেয়ারদের কনভার্ট করতে চেয়েছিলাম ক্রিকেটে। ওরা এত ভালো পুল শট খেলে, এরা এত ভালো থ্রো করে, কিন্তু কাভার ড্রাইভ খেলতে পারে না। কাভার ড্রাইভ খেলার জন্য আমাদের এই হাতে একটা মাসেল গ্রো করে, এটা আমরা জানিও না, খেলতে 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 গ্রো করে। তো এই জন্য একটা বাচ্চা যখন তোমার কাছে আসে, যখন তার বয়স 5, 7 যখনই হোক, প্রথম থেকে ওই প্রপার টেকনিকটা শেখানোর চেষ্টা করে, তো দ্যাট রিমেন্স, ওইটাই সারা জীবন থেকে যায়। তো এরকম কোনো বয়স নাই যে কত বছর শুরু করতে পারে। যখনই আসবে তখন তারা যেন মানে আনন্দ করতে করতে খেলে, মানে একদম যে কপি বুক খেলতে এমন কিছু না। হয়তো ফুল শট দিয়ে শুরু করবে, বাট গ্রিপ, স্টান্স, ব্যাকলিফট এগুলি ঠিক মতো শেখাবা when they are 7, 8, 9, 10. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার যেটা প্রশ্ন ছিল, আমি যেমন একাডেমিতে যে জিনিসটা ফেস করছি, আমার একাডেমিতে কিছু প্লেয়ার আছে মাশাআল্লাহ অনেক ট্যালেন্ট, কিন্তু ওদের একটা যেটা সমস্যা, নেটস যখন করে প্রচুর শর্টস খেলে, হাতে প্রচুর শর্টস আছে, কিন্তু যখনই ম্যাচে যায় আর শর্টস খেলতে চায় না, মানে শর্টস খেলতে পারে না। আমি সবসময় পজিটিভ কথাবার্তা বলি, সবকিছুই বলি, এরপরও এই জিনিসটা ওদের ভিতর থেকে আসে না। এই জিনিসটা কেন? গুড। আমি এটা নেক্সট ক্লাস যখন হবে তখন আরো ডিটেইলে বলবো, বাট এখন আমি তোমার উত্তরটা দেই। একটা একটা ক্রিকেট খেলা এমন একটা খেলা যেটা কিন্তু খুব একটা খেলা যেটা নাকি ফুটবল ভালো, ফুটবল যেখানে ওরা প্র্যাকটিস করে ওখানে ম্যাচ খেলে, হকি যেখানে প্র্যাকটিস করে ওখানে ম্যাচ খেলে, লন টেনিস যেখানে প্র্যাকটিস করে ওখানে ম্যাচ খেলে। ক্রিকেট খেলা আমরা প্র্যাকটিস করি একটা নেটের একটা খাঁচার মধ্যে, কিন্তু ম্যাচ খেলি ওপেন ফিল্ডে। এখানে কোচের একটা বড় রোল আছে। কোচের একটা বড় রোল হচ্ছে যে আমাদের জীবনেও দেখছি আমাদের অনেক বন্ধুরা ছিল যে নেট মাস্টার, কিন্তু ম্যাচে গিয়ে হয় না। তো এটা এখানে আমরা যখন স্কিল অ্যাকুইজিশন নিয়ে কথা বলবো তখন বলবো যে ক্লোজ স্কিল কি, ওপেন স্কিল কি, ওইটা নিয়ে। বাট এইখানে যেটা আমি বলতে পারি যে যতদিন না তুমি নেটটাকে ম্যাচের মতন করে একটা এনভায়রনমেন্ট না করতে পারবা, ততদিন তুমি একই প্লেয়ার নেটে এবং মাঠে পাবা না। তো তুমি যেটা করতে পারো সেটা নেটের মধ্যে তুমি কিছু রুলস করে দিলা, যে তুমি তোমার একটা ইমাজিনারি ফিল্ড সেট করে দিলা, একটা নতুন নতুন বলের ব্যাটসম্যান যারা তাদের নতুন বল খেলতে দাও। একটা নেটে কিন্তু আমরা প্রত্যেক মিনিটে প্রায় 4টা বল খেলি বা 5টা বল খেলি, আর মাঠের মধ্যে আমরা প্রায় 40 থেকে 45 সেকেন্ড পরে একটা বল খেলি। তো এই ধরনের একটা সিচুয়েশন তুমি ক্রিয়েট করতে হবে নেটের মধ্যে, যে নেটে তুমি আউট হলে আউট, আমরা শুধু করি আউট হলে আউট, এটা না। হ্যাঁ বলো।
জিনিসটাই করার চেষ্টা করি যে ওদেরকে একটা ম্যাচ সিচুয়েশন দিয়ে দিন এটার মধ্যে, হ্যাঁ যে তুমি 15 মিনিট ব্যাটিং করবে কিংবা 20 মিনিট ব্যাটিং করো, তুমি তোমার ইনিংসটা প্রথমে স্টার্ট করো, দেন তুমি আউট হলে কিন্তু শেষ। আমি আমি এই জিনিসটা সবসময় করার চেষ্টা করি, কারণ ওরা যদি এখানের মধ্যে অনেক সময় 4 5 6 7 8 বার আউট হয়, সেজন্য এই জিনিসটা ওরা ফিল করে না। তো আমি নেটের থেকে ওদেরকে জিনিসটা ফিল করাই যে ওরা তোমরা যে এখানে যদি আউট হও তাহলে তোমরা আউট, তাহলে ওরা জিনিসটা ম্যাচে গিয়ে তাহলে ফিল করবে। তো এইভাবেই আমি সবসময় ওদেরকে চেষ্টা করি যে কিছু করার জন্য, কাজ করানোর জন্য। মানে ভেরি গুড। আফতাব, এর সাথে সাথে করবা কি, কিছু নিজে নিজে কিছু জিনিস ইমপ্লিমেন্ট করবে। যেমন আইসিসি যে একাডেমি আছে ওখানে আমি গত বছর একটা জিনিস চালু করছি, ওটা দেখা ইউজ করে ওরা। সেটা কি? সেটা হলো যে আমরা তো দুইটা ব্যাটসম্যান দিয়ে নেট করাই না, একটা রানার থাকে, একটা নন স্ট্রাইকার থাকে, একটা স্ট্রাইকার থাকে। তো শট মারে তারপর চেঞ্জ করে। আমি কি করছি, তিনটা ব্যাটসম্যান দিয়েছিলাম। তিনটা ব্যাটসম্যান দিলে হয় কি, যে একটা ব্যাটসম্যান নন স্ট্রাইকার রইলো, একটা মাঝখানে দাঁড়াইলো, একটা ব্যাটিং করলো। তো মাঝখানে যে আছে ও নেক্সট আসবে, আবার যে রানার আছে ও মাঝখানে আসবে নেক্সট। এতে হয় কি, যে ওই যে বলছিলাম যে একটা বল খেলতে যে প্রায় 40 সেকেন্ড লাগে, ওই সময়টা তাদের হয়ে যায় এক। আর মাঝখানে যে লোকটা থাকে ওই লোকটা নেক্সট ব্যাটিং পাবে জানে, তার সিরিয়াসনেসটা একটু বেশি থাকে। আর যে একটা নন স্ট্রাইকার থাকে ও রিল্যাক্স থাকে। এই একটা গেল, মেন্টাল পার্টটা তুমি কভার করে গেলা। আর তুমি নেটের মধ্যে যদি বেশি বেশি রুলস দিয়ে দাও যে এটা করতে পারবা না, একবার আউট হলে আউট, একবার আউট হলে একটা চক্কর মেরে আসবে, এরকম রুল যত বেশি দিবা, যত কঠিন করে রাখবা, তখন হবে কি, মনে করো আমরা বলি না নেট প্র্যাকটিস ইজ এ ব্রিজ বিটুইন ম্যাচ এন্ড প্র্যাকটিস। তোমার ব্রিজটা যদি, তোমার প্র্যাকটিসটা যদি খুবই দুর্বল মানের প্র্যাকটিস হয়, তাহলে ম্যাচে গিয়ে হবে কি যে ও কঠিন একটা কাজ করতেছি আমি। আর তোমার প্র্যাকটিসটা যদি, নেটটা যদি খুব হার্ড ট্রেনিং হয়, যে খুব রেগুলেশন, তারপরে তোমার রেস্ট্রিকশন, এরকম কিছু কঠিন যদি ব্যবস্থা করে দাও, ওই কঠিন ব্যবস্থা থেকে ম্যাচে যখন আসবে ওর কাছে রিল্যাক্স লাগবে। তো মোস্ট অফ দ্য টিম তারা করে কি, ওরা র্যান্ডম ট্রেনিং করে ম্যাচের মধ্যে, মাঠের মধ্যে। র্যান্ডম মানে কি, যে মাঠে যেরকম সিনারিও হয় ওর থেকে কঠিন সিনারিও নেটের মধ্যে নিয়ে আসে। তখন ও যখন ম্যাচ খেলতে যায় ও আর বেটার রিল্যাক্স থাকে। আর ইন্ডিভিজুয়ালি তুমি যত ওই নেট প্র্যাকটিসটাকে কঠিন কঠিন দিন দিন কঠিন 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 সিচুয়েশনে নিয়ে যাবা, দেখবা যে প্লেয়ারটা অটোমেটিক ডেভেলপ করতেছে। থ্যাংক ইউ বুলু ভাই। বুলু ভাই, আসসালামু আলাইকুম। তালা, আমার একটা তালা প্রশ্ন বলো। ছিল বুলু ভাই, আমরা ধরেন পেস বোলারদের আমাদের এই নেটে ধরেন 4 ওভার কি 5 ওভার, একদিনে 4 ওভারের বেশি বোলিং করা যাবে না, কিংবা 5 ওভারের বেশি বোলিং করা যাবে না, খুব বেশি হলে 6 ওভার করে। সো এই জিনিসটা কি আমরা একটা ইয়াং বোলারকে আমরা ধরেন এটা কিভাবে আমরা ওদেরকে মেনটেন করব? আমরা যখন খেলা শুরু করছি বুলু ভাই, আমরা কিন্তু 1 ঘন্টা টানা নেটে বোলিং করছি, কিন্তু এখন ধরেন আমাদের এই টেস্ট ম্যাচ বলেন কিংবা লঙ্গার ভার্সনও, ইভেন আমাদের যখন ন্যাশনাল লিগ হয় কিংবা বিসিএল হয়, আমাদের অনেক বোলাররাই মানে লং স্পেল করতে পারে না যখন দরকার হয় টিমে। সো এই অভ্যাসটা আমাদেরকে কি নষ্ট করে দিচ্ছে না? এবং কিভাবে আমরা ইয়াং যারা পেস বোলার হচ্ছে ওদেরকে আমরা কিভাবে হ্যান্ডেল করব, কিংবা নেটে আমরা কিভাবে ওদের বোলিং খানি করাবো? দুই ধরনের উত্তর আছে। যে সায়েন্স বলে যে একটা একটা 16 বছরের ছেলে টানা 5 ওভারের বেশি, 4 ওভারের বেশি বল করতে পারে না। কিন্তু বোলার কিন্তু ফাস্ট বোলাররা কিন্তু বোলিং শিখে বাই ডুইং, বাই মানে না না বোলিং করলে কিভাবে বল করবে। রিচার্ড হ্যাডলি সবসময় বলতো একটা কথা যে বোলার মাস্ট বোল। কপিল দেব সবসময় একটা কথা বলতো যে বোলার মাস্ট বোল। তো নেটে হোক, টার্গেটে হোক, আমি যত বল করব তত আমি বোলিং শিখবো। সেম লাইক নকিং করে যেভাবে। এখন অ্যাজ এ ইন্টেলিজেন্ট কোচ তুমি যেটা করতে পারো সেটা যে হয়তো আমি রান আপ কমা দিতে পারি 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে যে আমি স্টেপ একেবারে 2টা 3টে রাখতে পারি। আমি করতে পারি, আমি তার এনার্জিটা সেভ করে রাখতে পারি। বাট আমি নাম বলতে চাই না, আমাদের ন্যাশনাল টিমে অনেক প্লেয়ার ছিল যারা নাকি নেটে প্র্যাকটিসে ছিল সুপারস্টার, কিন্তু ম্যাচে 3 ওভার বলার করার পরে তাদের দম থাকতো না। আমার কাছে মনে হয় যে নেটে দে মাস্ট বোল 10 ওভার্স। তারা যদি রেগুলার 7 ওভার, 8 ওভার, 10 ওভার, 12 ওভার না করে, তারা তো করতে পারবে না ম্যাচে গিয়ে। তো এই প্র্যাকটিসটা নেট থেকে করে নেওয়া উচিত। এবং ফরগেট অ্যাবাউট, এটা কিন্তু এই ফাস্ট বোলার কিন্তু ইটস ইন্ডিভিজুয়াল ব্যাপার, কিন্তু এই আর ফিটনেস, লংজিভিটি, এগুলো টোটালি ইন্ডিভিজুয়াল ব্যাপার। আমার আমি গো ব্যাক টু ওল্ড ফ্যাশনে গিয়ে দে মাস্ট বোল 10 ওভার্স। আদারওয়াইজ ওরা জানবে না তো যে 7 নম্বর ওভারে গিয়ে কতটুকু টায়ার্ড হয় সে, 8 নম্বর ওভারে তার কতটুকু এনার্জি থাকে, 10 নম্বর ওভারে সব থেকে বেশি এনার্জি থাকা উচিত। তো ওইটা যদি নেটে সে না প্র্যাকটিস করে, সে ম্যাচে দিতে পারবে না। তো ইউ আর রাইট, আমার কাছে মনে হয় যে ইউ মাস্ট ডু the simulation, the same thing
যেটা তোমার মাঠে ঘটতে পারে? না, এইটা বুলবুল ভাই সবসময় আসলে অ্যালাউ করে না, কারণ এখন তো ধরেন ট্রেনার, ফিজিও এগুলা তারাই অ্যালাউ করে না। এবং পেস বলাররা আসলে এখন যারা খেলছে তাদের ধরেন অনেকদিন ধরেই তারা এই অভ্যাসের মধ্যে দিয়ে যাচ্ছে। যারা ইয়াং, মানে একদমই গ্রোয়িং আপ, তাদেরকে আমরা কি এইভাবে করে ট্রেন আপ করতে পারি কিনা, যে 6-7 ওভার, 8 আমার ওভার? মনে হয় 17 পর্যন্ত মনে হয় 10 ওভারের মধ্যে না যাওয়াই ভালো। 17-র পর থেকে 17-র পরে আমাদের মাসেল গ্রো করে, তারপরে যাওয়া উচিত। আর 17 ওভারে অ্যাজ এ কোচ তোমার কিন্তু এটা ক্রিয়েট করতে হবে যে নাও ইউ আর বোলিং উইথ এ নিউ বল ইন দ্য ফার্স্ট ওভার। এখন তুমি বল করতেছো থার্ড ওভার, এখন তুমি লাস্ট পাওয়ার প্লেতে বল করতেছো, এই ধরনের কিছু সিনারিও তৈরি করতে পারো। বাট 17-র পরে আমার মনে হয় না এই শুড বাই, লেট ইট বি। থ্যাংক ইউ বুলবুল ভাই। আসসালামু আলাইকুম বুলবুল ভাই, আমি মাকসুদ বলছিলাম, মুন্সিগঞ্জ জেলা টিমের বিসিবির কোচ। আমাদের হলো একটা সমস্যা, আমরা ওই যে 50 ওভারে ম্যাচ খেলার পর ছেলেরা 3 দিনের ম্যাচ খেলে বা 4 দিনের ম্যাচ খেলে, আমাদের কোনো ওইভাবে প্র্যাকটিস হয় না যে 4 দিনের খেলার জন্য যে ব্যাটিং করার বা বোলিং করার এই অভ্যাসটা আমাদের ছেলেদের গড়ে ওঠে না। এখন আমাদের কি করা উচিত? কারণ আমাদের তো ওই সুযোগ নেই 4 দিনের ম্যাচ খেলার বা 3 দিনের ম্যাচ খেলার। একটা ব্যাটসম্যান বা বোলারদের আমরা কিভাবে প্রিপেয়ার করতে পারি? গুড, দুইটা ওয়ে আছে। একটা কিন্তু আমরা যখন 50 ওভারের খেলা খেলি বা 20-20 খেলি, এখানে এক একটা ফরম্যাট কিন্তু এক একটা ডিমান্ড আছে। এখানে 50-50-তে এক ধরনের ফরম্যাট, টি20-তে এক ধরনের ডিমান্ড, 4 দিনের বা 3 দিনের খেলা এক ধরনের ডিমান্ড। এটা কিন্তু অ্যাজ এ কোচ তোমার কিন্তু জানতে হবে যে আমার 50 ওভারে কিন্তু আমি কিন্তু 10টা ডট বল খেলতে পারি না, টি20-তে আমি একটা ডট বল খেলতে পারি না। আবার যখন আমি 4 দিনের খেলা খেলবো তখন আমি 100 বল ডট বল খেললেও নো প্রবলেম। এখানে স্টেট অফ, যে আমাদের যে স্টেট অফ মাইন্ড আছে সেটা খুব জরুরি। আমি একটা ছোট্ট গল্প বলি তোমাদের। রিকি পন্টিং ইতে আসছিল খেলতে বাংলাদেশে 2004-এ 2005-এ টেস্ট ম্যাচ খেলতে আসে। তো বাংলাদেশে আসার আগে ওরা টেস্ট ম্যাচ খেলে আসছে ইয়েতে, সরি ওয়ান ডে এবং টেস্ট ম্যাচ খেলে আসছে সাউথ আফ্রিকাতে। তো সাউথ আফ্রিকাতে ওই বছর প্রথমবার ওরা পিচ করছিল ডক্টরিং পিচ, মানে যা বাউন্স হয় তার থেকে এক্সট্রা 2 ইঞ্চি বাউন্স করতেছিল বল। তো ওই পিচে রিকি পন্টিং হাইয়েস্ট রান করছিল। লাস্ট ম্যাচে সাউথ আফ্রিকার সাথে ওরা হারছিল, ওরা 400 রান করার পরেও সাউথ আফ্রিকা হারছিল। তো যাই হোক, তো ওই কন্ডিশনে ওই ডক্টরিং পিচে যেখানে নাকি যে এখানে বলটা বুকের কাছে আসার কথা ছিল, আরো 2 ইঞ্চি এক্সট্রা আসছে। ওই লোকটা কোনো প্র্যাকটিস ম্যাচ খেলে নাই। সেকেন্ড ইনিংসে ঢাকায়, তখন ঢাকায় যে স্লোয়েস্ট উইকেট ফতুল্লাতে, এশিয়া সেকেন্ড ইনিংসে 100 মাইরার ম্যাচও জিতেছিল এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। তো আমি এই কথাটা বললাম এই জন্য যে অ্যাজ এ কোচ তোমাকে একটা প্লেয়ারের স্টেট অফ দ্য মাইন্ডটা ঠিক করতে হবে যে 3 ধরনের ফরম্যাটে 3 ধরনের ডিমান্ড, 3 ধরনের, তোমার কিন্তু অত সময় নাই। বাট তুমি যখন তার মাথাটা ঠিক করে নিবা যে আমি যখন 4 দিনের খেলা খেলবো, আমার মূল লক্ষ্য হবে যে আমি বলটা ছাড়বো। একদিনের যখন আমি ক্রিকেট খেলবো তখন আমার মূল লক্ষ্য হবে যে আমি প্রত্যেক বলে 1 নেওয়ার চেষ্টা করবো। টি20 ক্রিকেট যখন খেলবো আমি আই উইল ইউজ মাই পাওয়ার। তো যখন তুমি এই ছেলেটাকে একটা জিনিস বুঝাই দিবা, তখন যখন তুমি কোচিং করাবা তখন সহজ হবে ব্যাপারটা যে কালকে আমার 4 দিনের খেলা আছে, অলরেডি জানে 4 দিনের খেলা মানে আমাকে বল দেখে দেখে ছাড়তে হবে, স্টপ করতে হবে। তুমি বলে দিবা যে কাল এই নেক্সট উইকে আমাদের কিন্তু 50 ওভারের খেলা আছে, ও নিজে নিজে ওইভাবে প্রিপারেশন নেবে। সো আমি এই কথাটা বলতেছি এই জন্য তোমার মাকসুদ যে আমি অ্যাজ এ কোচ প্রথমে পুরো ব্যাপারটা আমার প্লেয়ারের যদি না বুঝাইতে পারি তাহলে কিন্তু 100 বছর পরেও কোনো লাভ নাই। তো ফার্স্ট অফ অল ওকে জানতে হবে যে ওকে এডুকেটেড লোক হতে হবে যে ওকে আমার সামনের সপ্তাহে একটা 4 দিনের ম্যাচ আছে, 4 দিনের ম্যাচ আছে, সো আমাকে অনেক এখন যেটা করতে হবে সেটা আমাকে বল ছেড়ে ছেড়ে খেলতে হবে, আমাকে অনেক ডিফেন্স করতে হবে। ওই ছোট ছোট জিনিসগুলো তুমি নেটে অ্যাডজাস্ট করতে পারবা, বাট মাথাটা তুমি অ্যাডজাস্ট করতে পারবে না। মাথাটা তোমাকে প্রথমে শিখাই দিতে হবে। তো এখন আমাদের দেশে তো এরকম ফেসিলিটি নাই, আমাদের এরকম অত মাঠ নাই। তো আমাদের ওই কোচদের একটা বড় দায়িত্ব ওদেরকে বুঝায় দেওয়া, তারপর তাদেরকে ফলো করা। আমি এহসানুল হক সুমন বলছি। আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে আমরা দেখছি যে বাচ্চারা যখন আমরা রুট লেভেলে কাজ করি, তো বাচ্চারা এসে আমি দেখছি যে একটা প্লেয়ার ভালোই খেলে, খুবই সুন্দর খেলে, কিন্তু আমরা যে কথাগুলো বলি তার বাইরে সে ভালো খেলে। তার স্বাভাবিক খেলাটা কি তাকে খেলতে দেওয়া কি উচিত? মানে সে স্বাভাবিকভাবে ভালো খেলে যাচ্ছে,
আমাদের ফরম্যাটের বাইরে এসে দেখা গেলো যে রান পাচ্ছে। সেটার কারণ হলো যে T20, IPL, BPL এসব দেখে বা বিশ্ব যে ছোট ছোট সংক্ষিপ্ত খেলাগুলো দেখে এরা এই পাওয়ার ক্রিকেট দিকে চলে যাচ্ছে। তাকে কি মানে পিছনে নিয়ে আসা উচিত, না সামনের দিকে ওরা ওখানে তার স্বাভাবিক খেলা খেলে যাবে সেটা উচিত? আরেকটা জিনিস হলো যে ওই ট্র্যাকিং, মানে আপনি যেটা বলছেন খেলতে খেলতে প্লেয়াররা হঠাৎ করে হারিয়ে যায়, মানে ভালো খেলছে কিন্তু হঠাৎ করে সে বিচ্যুত হয়ে গেল, অন্য জায়গায় চলে গেল। এর থেকে পরিত্রাণ পাওয়ার একটা উপায় খুঁজতেছি আপনার। আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তার আগেও যে কথাটা তুমি বলেছো সুমন, যে এখানে আমাদের যে গ্রুপ অফ প্লেয়ার্স, যে গ্রুপ অফ কোচেস এখানে আজকে উপস্থিত আছে, দে আর ভেরি পাওয়ারফুল, ভেরি পাওয়ারফুল। এই জন্য বললাম যে এরা দে নো দ্য গেম। আফতাব জানে যে অস্ট্রেলিয়াকে 6 মারে সে হারাইছিল, যে এই যে কনফিডেন্সটা তাদের আছে, তাদের আমরা যদি বুঝতে পারি যে আমরা জানি ব্যাপারটা, এখন আমাদের যে জিনিস শিখতে হবে সেটা তোমার কোশ্চেনটা শিখতে হবে। তুমি বললা যে একটা বাচ্চা ছেলে, তাকে আমি যখন কোচিং করাতে সে তখন ওই মূল কোচিং থেকে বের হয়ে গিয়ে সে টিভিতে যেটা দেখে সেটা করার চেষ্টা করে, এবং which is very মানে কমন এটা। এবং এটা কিন্তু অ্যাজ এ কোচ আমাদের কাজ হচ্ছে যে আমাদের একটা, আমরা সামটাইম আমরা ডাক্তার, সামটাইম আমরা বাবা, সামটাইম আমরা ফ্রেন্ড, এই যে আমাদের রোল গুলো আছে, এই রোল গুলো কিন্তু এখানে প্লে করতে হবে। এখন ভিভ রিচার্ড যদি ইংল্যান্ডে জন্মগ্রহণ করে, ইংল্যান্ডে কিন্তু আগে কেউ সুইপ খেললে এলবি হোক আর না হোক আউট দিয়ে দিত। এমসিসি কোচিং ছিল সোজা ব্যাটে খেলো। এমসিসির আজকাল যে বুক আছে, যে ক্রিকেটের যে বইগুলি লেখা আছে, এই বইকে যদি কেউ ফলো করে, দুইটা লোক ওই বই ফলো করা প্লেয়ার আছে, একটা হচ্ছে মাইকেল ভন আর একটা হচ্ছে জেব বয়কট। এর বাইরে যত ক্রিকেটার আছে, দিলশান বলো, আশরাফুল বলো, আমাদের তামিম বলো, আমাদের সাকিব বলো, আমাদের যত প্লেয়ার পৃথিবীতে আছে এখন, এরা কিন্তু বইয়ের প্লেয়ার না। বইয়ের প্লেয়ার কতটুকু? বইয়ের গ্রিপ, বইয়ের স্টান্স, বইয়ের ব্যাকলিফট, বইয়ের কাভার ড্রাইভ, বাট এর বাইরে যত শট আছে এগুলি কিন্তু খেলতে 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 চন্দার পলের কিন্তু স্টান্সটা ছোটবেলা ছিল খুবই সোজা, কিন্তু যখন খেলা শুরু করলো তখন অন্যরকম হয়ে গেল। এইটা বাচ্চাদেরকে বোঝাতে হবে যে প্রথমে যদি ভাই তুমি এই জিনিসটা শিখতেছো, তুমি অবশ্যই ওই IPL এর মতো মারতে পারবা, বাট এটা মারার জন্য তোমাকে এই বেসিক গুলো প্রথমে শিখতে হবে। গ্রামার শিখতে হবে। হ্যাঁ, গ্রামার শিখতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে ওই যে ভিভ রিচার্ডের কথা কেন বললাম, ভিভ রিচার্ড কিন্তু 1970s এ অ্যাক্রস খেলতো, অফ স্টাম্পের বল মিড উইকেট দিয়ে খেলতো, কাভারের উপর দিয়ে খেলতো। তো ওকে যদি আমরা তখন স্টপ করে দিতাম, দূর এই লোকে অ্যাক্রস খেলে আর খেলতে দিব না, তখন কি হতো? আজকে আমরা ভিভ রিচার্ড পেতাম না। সো ডোন্ট ডু এনি ওভার কোচিং। আমাকে দেখতে হবে কি, যে আমি চাচ্ছি অ্যাজ এ কোচ যে এই বলটা পাওয়ারফুল শট যাবে কাভার দিয়ে এবং গড়ায় যাবে, দ্যাটস ইট। আমি চাই আমার শটের মধ্যে কন্ট্রোল থাকবে, আমার শটের মধ্যে পাওয়ার থাকবে, বাট আমি বলবো না জাভেদ মিয়াঁদাদের মতো, না আমি চাই এইভাবেই খেলো, এটা না। অ্যাজ এ কোচ তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি যে জিনিসটা চাও সেইটা ওকে বলো করতে, বাট কিভাবে করতে হবে ওটা বেশি বলো না। এক একজন মানুষ এক এক রকম, এক একজন মানুষ এক এক ভাবে খেলে। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি হোয়াট টু ডু আমি বলবো, বাট হাউ টু ডু এটা বলবো না, ওর মতো করে নেবে। এখন কোচিং চেঞ্জ হয়ে গেছে, এখন এখানে আমি ইনভলভ আছি এখানে কমিউনিটি কোচিং এ লেভেল 2 লেভেল 3 তে। স্কোয়ার কাট আমরা বলি না, স্কোয়ার কাট মারবি, এইভাবে ব্যাকলিফট হবে, এইভাবে ইমপ্যাক্ট হবে, এইভাবে ফলো থ্রু হবে, এগুলি বলে না। এখন বলে যে তুমি গ্রিপ জানো, তুমি ব্যাকলিফট জানো, আমি চাই বলটা এই পয়েন্ট আর এই কাভারের মাঝখান দিয়ে যাবে। আমি চাই কাভার ড্রাইভ বলে না, আমি চাই যে বলটা এই ফিল্ডারের পাশ দিয়ে যাবে। তো ও নিজে নিজে একটা ওয়ে বের করে নেবে। ঠিক আছে সুমনটা, তোমাকে প্রথম কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে যে তুমি ওভার কোচিং করার দরকার নেই। ওকে যদি প্রথম জিনিসগুলো শিখায় দাও, ওইটা সে ব্যবহার করে সে যেভাবে ইচ্ছে ওভাবে খেলে, বাট আমি দেখবো যে শটটার মধ্যে পাওয়ার আছে কিনা, কন্ট্রোল আছে। আর সেকেন্ড কোশ্চেনটা কি ছিল তোমার? ওই যে খেলতে খেলতে ওরা হলো খেলায় বিচ্যুত হয়ে যায়, মনোসংযোগ ঘটে আর খেলতে আসে না, মানে এটা খুব ট্র্যাকিং করা দরকার তাদের, যে কথাটা আপনি ট্র্যাকিং। এখানে তোমার কোচিং, আমাদের যে কোচিং সিস্টেমটা আছে এটা এনজয়েবল হতে হবে, 1 2 নম্বর হলো, এবং একটা ক্লিয়ার পাথ হয়ে থাকতে হবে যে 15 এর পরে 17 এ যাবে, 17 এর পর 19 এ যাবে, এটা একটা ক্লিয়ার পাথ হয়ে থাকতে হবে। আর ট্র্যাকিং যেটা আছে আমরা নেক্সট ক্লাসে সুন্দর করে আলোচনা করব যে কিভাবে একটা প্লেয়ারকে আমরা ট্র্যাক করতে পারবো, যে 6 মাস আগে কোথায় ছিল, আমি রিয়েলাইজ করছি এই কাজগুলো করলে হয় ডেভেলপ করবে, ওটা করার পরে আমি দেখতে পাবো ও কোথায় আছে। জি বুলবুল ভাই, সুমন সাহেবের যেটা পরিচয় ছিল সেটা হচ্ছে যে একটা ছেলে রেগুলার ট্রেনিং করতে করতে একটা সময় আবার হারিয়ে অন্য ট্র্যাকে চলে যায়, মানে খেলা থেকে বেরিয়ে যায় আর কি।
অথচ হলো যে তার ফ্রেন্ড সার্কেল নিয়ে বা আড্ডা দিতে Because চলে যাবে ওর কাছে যদি ক্লিয়ার পাথওয়ে না থাকে, ও যদি ওই কোচিংটা যদি এক নম্বরে হচ্ছে যে ওর নিজের ইন্টারেস্ট আছে কিনা দেখতে হবে। ও যদি ইন্টারেস্ট না থাকে, আমরা যদি ওকে প্রতি বেশি সময় নষ্ট করি, ওয়েস্ট অফ টাইম। ও যদি নিজে খেলতে না চায়, তাহলে সম্ভব না ওরে নিয়ে আসা। বাট ওর সামনে যদি আমি একটা এনজয়েবল কোচিং এনভায়রনমেন্ট রাখি, এবং আমি যদি জানি যে এই ছেলেটা যখন এখানে খেলতে আসলো, ও জানে যে নেক্সট ইয়ার এখান থেকে সে আরেকটা জায়গায়, সে যার পাথওয়েটা ক্লিয়ার, সে জানে কোথায় যাবে। এই দুটা জিনিস যদি সামনে রাখি, অটোমেটিকলি সে আসবেই। থ্যাংক ইউ বুলবুল ভাই। আর কেউ কিছু বলতে চান? যারা বিভিন্ন ডিস্ট্রিক্টের বা আমার একটা প্রশ্ন ছিল। আমার একটা প্রশ্ন ছিল বুলবুল ভাই। প্লিজ প্লিজ। আসসালামু আলাইকুম বুলবুল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রিপন, বলো। জি বড় ভাই, আমার একটা প্রশ্ন কি, আমার একটা একাডেমি 12 বছরের এক ছেলে, সে খুব ভালো স্কিল, খুব ভালো খেলে। সে হচ্ছে 15 বছরের আপনার বাচ্চাদের সাথে সে খুব ভালো খেলছে, খুব ভালো পারফর্মও করছে। কিন্তু আমি যখন আমি 17 বছরদের সাথে খেলাই, তখন সে একটু হেজিটেশনে চলে যায়। এখান থেকে বের হওয়ার কি উপায় বুলবুল ভাই? আমার মনে হয় কনফিডেন্স, এখানে আর কিছু না। কনফিডেন্স এখানে দেখতে হবে যে ও পেসে অ্যাডজাস্ট করতে পারছে কিনা। ও কি বলার না ব্যাটসম্যান? ব্যাটসম্যান। ও কি পেসে অ্যাডজাস্ট করতে পারছে কিনা, ওর ফিয়ারনেসটা যদি একটা, আমার প্রথম কাজ যেটা হবে অ্যাজ এ কোচ, ফিয়ারনেসটা, যে ভয়টা, যে ওকে কিন্তু ওইটা বলতে হবে না তুমি কিন্তু 15 ছেলে 19-এ গিয়ে খেলতেছো বা 12 ছেলে 17-এ গিয়ে খেলতেছো। এই ফিয়ারনেসটা বের করে দিতে হবে যে ওরাও বোলিং করে, তুমিও বল করো, কোনো ব্যাপার না, 17-18 কোনো ব্যাপার না। এই জিনিসটাকে ক্লিয়ার করে দাও, দেন দেখবা সে আটকা রাখতে পারবে না কেউ। ও কিন্তু 15 বছরের সাথে খুব ফ্লুয়েন্টলি খেলছে, তার বয়স কিন্তু 12। আর ও যখনই 15-এর উপরে ছেলেদের সাথে খেলছে, 17 বছরদের সাথে, তখনই সে একটু হেজিটেশন করে, কিন্তু ভালো খেলছে। কিন্তু আপনার বেশি রান করতে পারছে না বা করতে পারছে না, অ্যাডজাস্ট করতে পারছে। তুমি ওই যে প্রোগ্রেস ট্র্যাকিং, যেটা তুমি যখন প্রোগ্রেস জানতে পারবা যে ওর ফিজিক্যাল, টেকনিক্যাল, ট্যাকটিক্যাল, মেন্টাল, তুমি যদি ওর চিত্রটা যদি তোমার সামনে চলে আসে, তুমি জানতে পারবা যে ও 15-এ ভালো খেলতেছে, 17-এ প্রবাবলি ফিজিক্যাল, প্রবাবলি মেন্টাল, প্রবাবলি টেকনিক্যাল বা টেকনিক্যাল। তুমি জানতে পারো, ওইটা ছোট্ট একটা কাজটা করলেই হয়ে যায়। এটা কিছুই না। এটা আমরা যখন ব্যাটিং আলাপ করবো, তখন আরো ডিটেইল আলাপ করবো। জি ওকে, থ্যাংক ইউ বুলবুল ভাই, থ্যাঙ্কস আ লট। ইউ ওয়েলকাম। বুলবুল ভাই আসসালামু আলাইকুম, আমি সিলেট থেকে সুইট বলছিলাম। বলো ভাইয়া। আচ্ছা, আমি এই যে ক্লেমেন্ট শর্মা একাডেমিতে আমি কাজ করি, এখানে বেশিরভাগ এই যে বাচ্চাদের নিয়ে আমি কাজ করি। তো একটা প্রশ্ন সবসময় আমার মাথায় আসে, বা এটা নিয়ে আমি অনেক সিনিয়রদের সাথে কথা বলছি, ওরা বলে যে এটা ঠিক না, যে ফিটনেসের ব্যাপারে বাচ্চাদের কি ফিটনেস করানো ঠিক কি ঠিক না 10-11 বছরের বাচ্চাদের? এটা ফোকাস থাকা উচিত না। এটা বা 10-11 বছরের বাচ্চা কিন্তু এখন যেটা হবে, তারা যেন আনন্দ করে, দে মাস্ট টেক দিস অ্যাজ ফান। ওই যত তোমার ট্রেনিং সেশনটা হওয়া উচিত অনেক আনন্দের মাধ্যমে তুমি ক্রিকেট শেখাবো ওদেরকে। ও যদি জানতে পারে যে আমাকে ফিজিক্যাল করানো হচ্ছে, বাচ্চারা 11 বছরের বাচ্চারা ফিজিক্যাল ফিটনেস করতে চায় না, বিকজ ওরা আনন্দ করতে চায়। তো যদি ক্যাচিং এর মাধ্যমে বা রানিং বিটুইন এর মাধ্যমে যদি তুমি এই ফিটনেসটা আদায় করে নিতে পারো, আপ টু ইউ। বাট এই 11 বছরের বয়সে কিন্তু জোর করে কোচিং করানোর চেষ্টা করা উচিত হবে না। 11 বছর, 12 বছর, 9 বছর, এদেরকে দে মাস্ট এনজয় দ্য সেশন। এনজয় করলে কালকে আবার আসবে এবং তারা গ্রো করবে। তো আমার মনে হয় স্পেসিফিক্যালি ফিটনেস কথাটা না বলে, ডু সাম ড্রিলস হুইচ ক্যান হেল্প ইউর ফিটনেস। জি জি। না, আমি যেটা বলতে চাচ্ছি, হ্যাঁ বলো বলো। না যেটা শেষ করো। শেষ করছে। হ্যাঁ আরে রাজাক, কেমন আছো? আনমিউট করো, আনমিউট। বুলবুল ভাই আসসালামু আলাইকুম। রাজাক ওয়ালাইকুম আসসালাম। তোমার বাচ্চারা কেমন আছে? ভালো? আলহামদুলিল্লাহ ভালো আছে বুলবুল ভাই। বুলবুল ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে, ফিডব্যাকটা কিভাবে দেওয়া যেতে পারে বুলবুল ভাই? যে অনেক সময় নেগেটিভিটি এসে, যে আপনি যদি অনেস্ট ফিডব্যাক দিতে যান, তো সেক্ষেত্রে ডেফিনেটলি, এবং এটার কম্বিনেশনটা কেমন হওয়া উচিত? ফ্যান্টাস্টিক। ফিটনেস আমি কালকে যখন আমরা স্কিল অ্যাকুইজিশন করবো, এরপরে ওটা বলবো, বাট আবার বলতেছি, ফিটনেসটা ফিডব্যাকটা হওয়া উচিত। ওই যে বললাম, যে প্রথমে বলছিলাম যে একটা ট্রাস্ট বিল্ড আপ করতে, যে আমি যদি গালি দিলেও ও যেন ওইটারে ভালোভাবে নেয়। বাট বেসিক ফিডব্যাক ওটাকে বলে হচ্ছে যে স্যান্ডউইচটা কি? প্রথমে ধরো একটা ছেলে
0 রানে আউট হয়ে আসছে, ওকে কিন্তু ফিডব্যাক দিতে হবে। ফিডব্যাকটা কি, যে বলতে পারো যে আমার মনে হয় যে ওই বলটা খুব ভালো ছিল, তুমি যে আউট হয়েছো তুমি সাধারণত খুব ভালো খেলো, এটা হয়ে গেল, তাকে তুমি নর্মাল করে নিলা। তারপরে দ্য স্যান্ডউইচের মেইন যে জিনিসটা ভিতরে থাকে, আমার কাছে মনে হচ্ছে যে তোমার এই জিনিসগুলি ভালো না, এই জিনিসগুলো আরেকটু ভালো করলে আরো ভালো করতে পারবা। ওকে টোটাল আমার মনে হয় যে তোমার পা যায় নাই ঠিক মতো, আমার মনে হয় তুমি তোমার মাথা অন্য জায়গায় ছিল, ওই এক্সাক্ট যে জিনিসটা বলতে চাও ওইটা মাঝখানে বলবা, লাস্টে আবার বলবা যে এই জিনিসগুলি করলে তুমি চ্যাম্পিয়ন প্লেয়ার হতে পারবা। তুমি প্রথমে বলে নিলা তাকে একটু ভালো, তারপরে মেইন জিনিসগুলি যেগুলি বলতে চাও সেগুলি বললা, তারপর লাস্টে আবার একটু ভালো বলতে হবে বা একটু কনফিডেন্স দিতে হবে, যে একটা ছোট্ট ভালো জিনিসও যদি ওটার মধ্যে পাও সেটা তাকে বলতে হবে, কেননা ওইটা হাইড করা একটা কোচের উচিত না। তো ফিটনেস ফিডব্যাক হ্যাজ টু বি লাইক এ স্যান্ডউইচ, ভালো জিনিস যে জিনিসটা বলতে চাও সেটা, আবার লাস্টে একটা রিওয়ার্ড। জি বুলবুল ভাই, ঠিক আছে। থ্যাংক ইউ রাজ্জাক। থ্যাংক ইউ বুলবুল ভাই। ওয়েলকাম। পল্লব শুনতে পাই না কিছু। বলবে শুনতে পাচ্ছেন না মনে হয়। জি হ্যালো। ইয়েস পল্লব। হ্যাঁ জি বুলবুল ভাই, আমি দিনাজপুর ক্লেমন আরিফুল আলম পল্লব কোচ বলছি। যে আমার প্রশ্ন হলো যে আমাদের একাডেমিতে মেয়েরাও কোচিং করে, অনেক প্রায় 14-15 জন মেয়ে আছেন। তো আসলে আমাদের কোচিং এর মধ্যে দেখি যে 70% মানে খুব নিডি ফ্যামিলি থেকে আসে, যাদের খাওয়া এত কষ্ট করার পরে তাদের এই ফুড ইয়েটা পূরণ করা খুব মুশকিল হয়ে যায়। তো সেই ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম যে আসলে তাদেরকে আমাদের দেশি খাবার মধ্যে বা কিভাবে তাদের এই ফুডের এই কাভারটা করা যায়। গুড পল্লব, আমি একটা লাস্ট স্লাইড দেখাইছিলাম যে টেকনিক্যাল, ট্যাকটিক্যাল, ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল একটা ছিল, কিন্তু সোশ্যাল এই জন্য এটা আমার কথা এটা সায়েন্স বলে যে সোশ্যাল ব্যাকগ্রাউন্ডটা খুব জানার দরকার আছে, যে আমার একটা প্লেয়ারের কোথায় থাকে, কি পরিবেশে থাকে, কি নিউট্রিশন পাচ্ছে। এখানে কিন্তু এই ব্রিটিশরা আমাদের ওখানে গিয়ে আপেলের বেস্ট ফল বানাইছে, আঙ্গুরের আরো ভালো বানাইছে, যেগুলি আমাদের দেশে পাওয়া যায় না, যেগুলি বিদেশ থেকে আছে সব ভালো। আমাদের দেশের জাম্বুরা, আমাদের দেশের পেয়ারা, আমাদের দেশের আম, আমাদের দেশের কাঁঠাল, এই এই আমাদের যে মাটি, এই মাটির সাথে যে আমাদের যে নিউট্রিশনের একটা কত বড় সম্পর্ক আছে, এটা কিন্তু আমরা ভুলে যাই। আর দেশীয় যে ফ্রুটস আছে যেমন কাঁঠাল, ফুল অফ নিউট্রিশন, তার মনে হয় দেশীয় খাবার দিকে একটু মনোযোগী দেওয়া উচিত। আর অ্যাজ এ কোচ যদি সম্ভব হয়, যে বেসিক যে মেয়েটার যদি বয়স যদি 18-19-এর নিচে হয়, সম্ভব হলে একটু লোকাল মিল্ক বা ডিম এই ধরনের খাওয়া যেন তারা খায়। তো সো দ্যাট এটা একটা নিউট্রিশন পার্ট, বাট ডোন্ট আন্ডারএস্টিমেট দ্য লোকাল ফ্রুটস। যে লোকাল ফ্রুটস গুলো আছে এগুলো কিন্তু অনেক অনেক নিউট্রিশন এবং এটা হেল্প করে প্লেয়ারদের গ্রো করার। আরে তাপস কোথায় গেলা তুমি? আসসালামু আলাইকুম বুলবুল ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কোথায় গেলা তুমি? আমি অনেকক্ষণ ধরে তো আপনার সাথে আছি। না আচ্ছা বলো তাপস, কেমন আছো? ভালো? জি ভালো। বুলবুল ভাই, টোটালি ডিফারেন্ট একটা কোয়েশ্চেন। যেহেতু আমি এই রিজনে নিউ জার্সি এবং নিউ ইয়র্কের ওই রিজনটাতে কোচিং করাই, সো অনেক চেঞ্জ আমাদের দেশের থেকে এই জায়গার জিনিসগুলা। তো বেসিক্যালি এই জায়গাতে আমার কোয়েশ্চনটা হলো বেসড অন প্যারেন্টস। এই জায়গায় প্যারেন্টসরা অনেক বেশি এক্সাইটেড এবং ওরা অনেক বেশি ওভার কোচিং করে ওদের বাচ্চাদের, এবং ওরা যখন মানে কোচ তো ওরা 1-to-1 কোচিং ম্যাক্সিমাম টাইমই হয়, তো ওদের মানে ওইভাবেই ওরা চিন্তা করে আর কি, যে আমি যাচ্ছি ইনডোরে পেমেন্ট করতেছি, কোচকে করতেছি, এর বাইরে ওদের এক্সপেকটেশনটা এত হাই, ওদেরকে আমি কন্ট্রোল করা অনেক সময় কষ্টদায়ক হয়ে যায়। এই জায়গাটাতে কিভাবে কন্ট্রোল করবো, যে প্যারেন্টস কে আমি ওভার কোচিং থেকে, এবং ওরা নলেজ, ওদের তো আর ক্রিকেট খেলে আসে না, ওরা জাস্ট দেখে বেসড অন সাবকন্টিনেন্ট, তো ক্রিকেট লাভার, ওদেরকে কিভাবে কন্ট্রোল করা যায়? গুড। এই সেম প্রবলেম এই অস্ট্রেলিয়াতেও আছে। আমার ছেলেটা যখন ছোটবেলায় খেলতো, তখন আমার এই যে এখানকার যে লোকাল ইন্ডিয়ান বাবারা বা শ্রীলঙ্কান বাবারা, এরা ভাবে এরা অনেক বেশি জানে, বেশি বুঝে। তো আমরা যেটা
আমি যেটা করি বা যেটা করা উচিত সেটা হচ্ছে যে ওই ট্রেনিং সেশনে ইউ হ্যাভ টু সেট সাম রুলস যা হচ্ছে যে এই যতক্ষণ আমার ট্রেনিং সেশনটা থাকবে এই সেশনে কাউকে অ্যালাউ করবো না, এক। 2 নম্বর হলো যে ওই যে প্রথমে বলছিলাম যে একটা রিলেশনশিপটা আমরা বলি না রিলেশনশিপটা হয় 3টা জিনিসের উপর। একটা হচ্ছে ট্রাস্ট, একটা হচ্ছে সাপোর্ট, একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। তো এই যে প্লেয়ারদের সাথে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা একটু বাড়াইতে হবে, এক। 2 নম্বর হলো আর ওই বাবাদেরকে বলতে হবে যে ওদেরকে আমার না 1-on-1 সেশন করে নেওয়া উচিত যে দেখো ভাই আমি যে কথাগুলো বলছি দিস ইজ ফ্রম মাই এক্সপিরিয়েন্স এন্ড এগুলো আমার বুক। তোমার ছেলেটাকে যদি নষ্ট করতে চাও তাহলে ডোন্ট কোচ, যদি নষ্ট করতে না চাও। তো এই ধরনের আমার মনে হয় 1-on-1 কথা বলা উচিত। আর কিপ দেম অ্যাজ বিজি অ্যাজ পসিবল ডিউরিং দ্য ট্রেনিং সেশন। ওদেরকে যতটা পারো বিজি রাখো এখানে। আর ইউ ক্যানট চেঞ্জ এ পার্সন। ওই কোচটাকে তুমি বাবা গেলে তুমি চেঞ্জ করতে পারবে না, কেন বাবারা ভাবে যে ওদের ছেলে অলরেডি টেন্ডুলকার হয়ে গেছে। এটা একটা কমন সমস্যা এটা। বাট তোমার যেটা করতে পারো যে তুমি সেট আপ তোমার যে রুলস আছে তুমি আরো স্ট্রং করে ফেলতে পারো, এক। আর 1-on-1 কথা বলা উচিত ওই প্যারেন্টসদের সাথে। তোমার ছেলে আই এম টেকিং কেয়ার, হ্যাভ কনফিডেন্স অন মি, ট্রাস্ট অন মি। আমি যেটা শেখাচ্ছি সেটা তোমার ছেলের জন্য ভালো। বাট ইফ ইউ কোচ ইউর সান, ইউর কোচ উইল বি ডিস্ট্রয়েড। এরকম একটা কিছু বলে কিছু করতে হবে না। বাট তোমার কোচিং সেশনের সময় ডোন্ট অ্যালাউ এনিওয়ান। এটা কমন প্রবলেম। আর ওই নিউ ইয়র্কে এই আমেরিকার ক্রিকেটে যদি তোমার কোনো সাহায্য লাগে বলো, ওরা আমাদের সাথে কাজ করে ক্লোজলি। আর কেউ? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বুলবুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী ডিভিশনের এক্স প্লেয়ার মুস্তাকিম। হ্যাঁ মুস্তাকিম বলো। আমার প্রশ্নটা ছিল যে আমাদের বেশ কিছু ম্যাচুইড প্লেয়ার আছে যারা দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলছে, তো ইদানিং ওদের যে গ্রিপ প্রথম থেকে ঠিক না করাতে এখন অনেক শট থেকে ওরা বঞ্চিত হচ্ছে কিংবা কমফোর্টলি খেলতে পারছে না। এই ব্যাপারে কি করা যায়? মুস্তাকিম, এই দেখো মাইকেল ক্লার্ককে যখন বাদ দিছিল 2004-এ 2005-এ, তখন সে কিন্তু আবার ফিরে সিডনি ইনডোর সেন্টারে কোচিং করতাম, ওর সাথে কোচিং করাতাম না, ও আলাদা করতো, বাট আমি দেখতাম শুধুমাত্র গ্রিপ নিয়ে কাজ করতো, শুধুমাত্র গ্রিপ। বিকজ ওর কাছে মনে হয়েছে যে ওর বলে না যে কোনো প্লেয়ারের ব্যাটিং এর প্রথম যেই মানে জিনিসটা পরীক্ষা করবো সেটা হচ্ছে গ্রিপ। যদি তার গ্রিপে কোনো সমস্যা হয়ে থাকে, আমার গ্রিপের অ্যাডজাস্টমেন্ট ইজ এ ভেরি ডিফিকাল্ট অ্যাডজাস্টমেন্ট, বাট এটা স্লোলি করতে হবে। আর ওই যে ছোটবেলায় যে প্রশ্ন করলো যে ওই যে একজন প্রশ্ন করলো প্রথম দিকে যে একটা ছেলেকে আমি কখন নাজিমউদ্দিন জিজ্ঞেস করলো যে কখন খেলা শেখাবো, ওই যে ছোট্টবেলায় 7, 8, 9 বছরে যে তার একবার যে পারফেক্ট গ্রিপ হয়ে গেছে এটা সে জীবনেও ভুলবে না। যেহেতু সে ছোটবেলায় শিখে নাই, অ্যাজ এ কোচ মুস্তাকিম এটা খুব কঠিন কাজ, বাট ওই গ্রিপটাকে তাকে ঠিক করতেই হবে, যে দুইটা ভি একসাথে। কেননা এই গ্রিপটা কিন্তু সায়েন্টিফিক ব্যাপার, এটা কিন্তু আমাদের আমরা এখানে একটা কাজ করি, একটা রিসার্চ টিম আছে, রিসার্চ টিমে একজন ডাক্তার আছে, একজন খুব সিনিয়র ক্রিকেট কোচ আছে, আমি আছে। আমরা করি কি, এটাকে বলা হচ্ছে আমাদের যে চোখের মুভমেন্ট আছে, আগে আমি বলছিলাম যে চোখের মুভমেন্ট কিভাবে কাজ করে। এই আমাদের যে আমরা বলি না যে চোখ দিয়ে দেখলাম, আসলে চোখ দিয়ে দেখি না, আমরা ব্রেন দিয়ে দেখি। আমাদের ব্রেন না এত ক্লোজলি ইনভলভ আমাদের ছোট ছোট নার্ভের সাথে এখানে। তো এটা অ্যাডজাস্টমেন্টটা কিন্তু এই যে লেগ স্পিনার, আমরা কেন লেগ স্পিনার পাই না বেশি, বিকজ এই অফ স্পিনারের এই জায়গাটা কিন্তু আমরা এত ব্যবহার করি যে আমরা খাই, আমরা লিখি, আমরা শাট আপ বলি, সবকিছু এটা দিয়ে করি। কিন্তু এই ফিঙ্গারটা আমরা বিয়ের সময় খালি ওই যে আংটি পটা আর ইউজ করি না, যাই জন্য আমাদের এই যে লেগ স্পিনের এই জায়গাটা আমরা ইউজ করি না, যার জন্য এর সাথে আমাদের ব্রেনের রিলেশনশিপ নাই। সেম কিন্তু গ্রিপে, এই গ্রিপে যখন একটা চোখ বন্ধ করে আন্ডারস্ট্যান্ডিং না হলে পারফেক্ট গ্রিপ হবে না। আমার মনে হয় অ্যাজ এ কোচ ইউ গো ব্যাক টু হিজ বেসিক্স, চেষ্টা করো ওই গ্রিপটা কিভাবে ঠিক করতে পারবে, আদারওয়াইজ সে কোনোদিন ভালো শট খেলতে পারবে না, মানে প্রপার ভার্টিক্যাল শটস খেলতে পারবে না। যেহেতু তার গ্রিপে মনে হচ্ছে ভুল আছে, ওই জায়গাটা কাজ করো, দেখবে রেস্ট অফ থিংস উইল ফাইন, বাট ডু ইট স্লোলি। জি ধন্যবাদ বুলবুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আমি আর কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা, আমার কাছে মনে হয় যে
এই যে আমি কিন্তু আবার আমি 3-4 বললাম, আবার বলি যে এই যে স্ট্রং গ্রুপটা এখানে আছে, যে এখানে স্ট্রং গ্রুপটা, এটা আমাদের ক্রিকেট বোর্ড হয়তো সবারই অ্যাকোমোডেট করতে পারতেছে না, বাট আমার কাছে মনে হয় যে এই স্ট্রং গ্রুপটারে যেভাবেই হোক বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে কাজে লাগাতে হবে। ধর আমি সাপোজ রাজ্জাক এখানে আছে, রাজ্জাকের থেকে বাংলাদেশে যে 17 কোটি লোক আছে বা 18 কোটি লোক আছে, 18 কোটি লোকের কেউ জানে না যে নতুন বলে ফার্স্ট 15 ওভারে কিভাবে বল করতে হয় বা ফার্স্ট পাওয়ার প্লেতে কিভাবে বল করতে হয়। রাজ্জাক ইজ দ্য অনলি পার্সন এই বাংলাদেশ জানে। এই যে এরকম প্রত্যেকের মাঝে যে ভেরি স্ট্রং জিনিসগুলি আছে, you have to bring it out, এটা বাইরে আনতে হবে, বাইরে আয়না teach this to the next person। এটা ওই ফার্স্ট পাওয়ার প্লেয়ার 3 নম্বর বল বা 2 নম্বর বল জায়াসুইয়া সব জায়গায় মারতেছে, ওই জায়গায় কিভাবে সে বল করবে এটা কিন্তু বইতে লেখা নাই। এটা ইজ ওয়েন্ট থ্রু দ্য টাইমস। এই টাইমস গুলো আমাদের আনতেই হবে সামনে, না আনলে কিন্তু আমরা নেক্সট জেনারেশনে ভালো ক্রিকেটার বের করতে পারবো না। সবাই পেশেন্সলি আমার ভগবানই শুনতেছিল, বাট আই এম একটু এক্সাইটেড যে আমার খুব ভালো লাগতেছে যে এই পাইলট টু থ্যাংক ইউ যে গ্রুপটা আসছে, আমরা এটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আমরা একজনের থেকে ছোট ছোট জিনিস শিখা আমরা বাংলাদেশ ক্রিকেটের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা সবাই মনোযোগ দিয়ে শুনছেন। আমরা সবাই সবকিছু জানি, শুধু এতটুকু বলবো আমরা সবাই কিন্তু সবকিছু জানি। অনেক দিনে অনেকের কোচিং এর এক্সপিরিয়েন্স আছে, অনেকদিন খেলার এক্সপিরিয়েন্স আছে, বাট একসাথে সবাই মিলে যখন আমরা বিভিন্ন রকম আলাপ আলোচনা করবো, আবারও কিন্তু আমরা ওই কনফিডেন্সটা পাবো নিজেরা যে আমরা আসলে কোনটা রাইট কোনটা রং। তো এই জন্য আমি বলবো যে শেষ করবো নাকি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অফুরন্ত ফ্রেশনেস।